আমাদের বাসায় একটা ভাড়াটা আসছে, মাকে রুম ভাড়া দিছে আর কি আমার আম্মু। হ্যাঁ, রুম ভাড়া দেওয়ার পর তার হাজব্যান্ড ওয়াইফ ছিল। তো তার দেবর মাঝে মধ্যে তাদের বাসা আসতো। তো আমি এক রুমে বসে বসে নুড়ি ভরতাম। তো তার দেবর আমাকে দেখছে। হ্যাঁ, দেখার পর বলছে যে মেয়েকে বিয়ে দেওয়া যাবে কিনা। জি, আমার নাম তিশা। তিশা বয়স কত এখন? 35 34 এরকম। 34 বা 35 বছর বয়স। জন্ম জেলা? আমাদের জন্ম ঢাকাতেই। আপনার? জি। আচ্ছা, আপনি আমাকে মেইল করেছিলেন, মূলত সম্ভবত ইউটিউবে দেখেন আপনি বা ফেসবুকে দেখেছেন। এর আগে কি কখনো শুনেছেন নাকি এটাই প্রথম দেখা? আমি ফার্স্ট ইউটিউব চ্যানেল থেকে দেখেছি। আমার মেয়ে সারাক্ষণ এটা দেখে। তো আমাকে বললো, আম্মু দেখো আঙ্কেল, এটা খুব ভালো লাগে, জীবনের কাহিনীগুলো খুব সুন্দর। আঙ্কেল অনেক সুন্দর করে কথা বলে, অনেক মানুষ এগুলো দেখে, এর থেকে আমরা কিছু শিখতে পারবো, তুমি দেখো। তো আমার মেয়েটা বলার পর থেকে আমি সবসময় দেখতে একটা পর্যায়ে চিন্তা করলাম যে আমি কেন পারি না একটু সাহস করে এগিয়ে যেতে, মানে আমার গল্পটাও বলতে। তো আপনি শুরু করুন ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে আপনি বলার জন্য আজকে এখানে এসেছেন এবং সারা দেশের মানুষ আপনাকে দেখছে এই মুহূর্তে। জি, আমার যখন 7 বছর বয়স আমার আম্মা মারা যায়। আমার আম্মার যক্ষা হয়েছিল, মারা যায়। দেন আমার বাবা বিয়ে করে একটা। হ্যাঁ, ওই ঘরে একটা ছেলে হয়। আমার বাবা কি করতেন? আমার বাবা আর্মিতে জব করতেন। আমার বাবা জব করতেন তখন। রিটায়ার্ডের সমস্যা, আমার বাবা হার্টের সমস্যা ছিল। তো সে জব থেকে 3 বছর পর বের হয়ে চলে আসছে। আচ্ছা, রিটায়ারমেন্টে চলে আসছে। তো আমি আমার সৎমার কাছে থাকি, আর সৎমা এবং আমার নানু আর কি, তার আম্মা, ওখানে আমি বড় হই মামাদের কাছে থেকে। মারা যান নাকি? হ্যাঁ, আমার আম্মা মারা যায়। আমার আম্মা যক্ষা রোগ হয়েছিল। যক্ষাটা গাঢ় হয়ে গিয়েছিল। আচ্ছা। আর ওই সময়টা যক্ষার কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু পুরোপুরি বের হয়নি। আপনি কি আপনার মায়ের একমাত্র সন্তান? জি। ওকে, মানে সে অর্থে আপনার বাবারও প্রথম সন্তান। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনার মা মারা যাওয়ার পরে আপনার বাবা আরেকটা বিয়ে করেন। তখন আপনার বয়স? আমার আম্মু থাকাকালীন সে বিয়ে করে, কিন্তু আমার আম্মু জানতে পারেনি যে বিয়ে করেছে। ওকে। তখন আপনার বয়স কত যখন আপনি সৎমার কথা জানলেন বা সৎমা আসলো ঘরে? বা আপনার মা মারা যায় কত বছর বয়সে আপনার? আমার যখন 7 বছর তখন আপনার মা মারা যায়। আচ্ছা, জি। তারপর? তো আমার মা মারা যায়। তারপরে আর কি একটা সন্তানের যখন আর কি মা থাকে না, তখন তার মতো একাকিত্ব আর কি ছিল না। তখন আমি পুরোপুরি একা হয়ে গিয়েছিলাম। তো আমার সৎমা যখন ঘর আসে, তাদের সাথে আমি থাকি। থাকার পর আমার বাবা তো আমাদের সাথে সবসময় থাকতো না, যেহেতু সে জব করতো। হ্যাঁ, জব করতো। সে প্রতি মাসে একবার আসতো। হ্যাঁ, তো প্রতি মাসে একবার আসতো। মানে আপনারা তখন ঢাকায় থাকতেন না? হ্যাঁ, আমি ঢাকায় থাকতাম। বাবা কোথায়? বাবা চিটাগং থাকতো। আচ্ছা, চিটাগং থাকতো। তা আমাদের সৎমার আর কি ভাই, তাদের বেনারসের কারখানা ছিল। বেনারসি পল্লী ছিল? হ্যাঁ, বেনারসি পল্লী শাড়ি কারখানা ছিল। তারা মহিলা দিয়ে সুতা পেঁচাতো শাড়ির। তো তাদের সেখানে সপ্তাহে তাদেরকে 400 টাকা দেওয়া হতো প্রত্যেকটা মহিলাকে। ঠিক আছে। তো তাদেরকে 2টা মহিলাকে বাদ দিয়ে আমাকে সেই কাজটা মানে মহিলা বাদ দিয়ে দেওয়া হলো, মানে আপনাকে কাজে যুক্ত করা হলো। হ্যাঁ, কাজে যুক্ত করা হলো এবং ঘরের কাজও আমি করতাম। হ্যাঁ, তো এইভাবেই আমার দিন পার হতে লাগলো। দেখেন, আমি তখন ক্লাস আস্তে আস্তে আমি স্কুলেও যেতাম, ঘরের কাজও করতাম, আর ওই নড়ি ভরতাম। রাত 11টা 12টা 2টা পর্যন্ত নড়ি ভরতাম। এটাকে নড়ি ভরা বলে, সুতা পেঁচানো। কারখানায় গিয়ে আর কি বাসার পাশে কারখানা ছিল। তো আমাকে কিন্তু সেই এক্সট্রা টাকাটা দিত না। আচ্ছা। হ্যাঁ, তাদেরকে খেতাম, থাকতাম, এটাই। যেহেতু আমি তো এখন তাদের একটা সৎ মেয়ে, তাদের এক কথা বলছে, তাদের একটা বোঝা। আমাদের বাসায় একটা ভাড়াটা আসছে, মাকে রুম ভাড়া দিছে আর কি আমার আম্মু। হ্যাঁ, রুম ভাড়া দেওয়ার পর তার হাজব্যান্ড ওয়াইফ ছিল। তো তার দেবর মাঝে মধ্যে তাদের বাসা আসতো। তো আমি এক রুমে বসে বসে নুড়ি ভরতাম। তো তার দেবর আমাকে দেখছে। হ্যাঁ, দেখার পর বলছে যে মেয়েকে বিয়ে দেওয়া যাবে কিনা। আপনাকে চয়েস করেছে? হ্যাঁ। তখন তার ভাবি বলছে, মেয়ে তো মাত্র ক্লাস 8 পড়ে, ছোট, তাকে দিবে নাকি। আর তাকে আমি মামি করে ডাকতাম। হ্যাঁ, মামি বলতাম। সারাক্ষণ তাদের বাসায় মাকে কাজ করতাম, কাজের পর তাদের বাসায় আটা দিতাম। তো মামি আমার আম্মাকে বললো যে আপনার মেয়েকে বিয়ে দিবেন, আমার দেবর তো আপনার মেয়েকে পছন্দ করছে, নিয়ে গেলে ভালো, তাতে নিয়ে যাও, আপদ দূর হবে। এই যে বললো যে আপদ দূর হবে। হ্যাঁ, এই যে বলতেছে। পরে যখন আমি শুনতে পেলাম যে আমার বিয়ে নিয়ে কথা চলতেছে, তো আমি বাসা থেকে পালায় বের হয়ে যাই। ক্লাস 8 আপনি বিয়ে নয় কিছু বুঝতেন? বিয়ে জিনিসটা কি? তখন আমি বিয়ে তো দূরের কথা, আমি বাসার ঘর থেকে বের হইতাম না। আজকে যে এপিসোডটা আমরা প্রচার করছি, সেই এপিসোডটাতে আমরা চোখে আঙ্গুল দিয়ে যে জিনিসটা দেখিয়ে দেব, সেটা হচ্ছে আমরা কেন বারবার বলি যে একটা মেয়েকে
নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত তাকে আসলে বিয়ে দেওয়া উচিত না, রাইট। আমরা এই গল্পটাই এখানে প্রচার করতে চাচ্ছি, মেসেজটা দিতে চাচ্ছি এটাই। আমি আমার জীবন গল্প অনুষ্ঠানে সারাটা জীবন ধরেই, মানে জীবন গল্পের অনুষ্ঠানের যে বয়স, সে বয়সে আমি একটা কথা বলেছি মেয়েদেরকে নিয়ে, যে আপনার ছেলে তো গায়ে গতরে খেটে কাজ করতে পারবে, যদি এরকম হয় যে লেখাপড়া করাতে পারেননি, চাকরি বাকরির ব্যবস্থা করতে পারেননি, কিন্তু জীবনে কোনোদিন যদি একটা মেয়ের যদি বিপদ চলে আসে সংসার জীবনে এবং সিদ্ধান্ত নেবার যদি প্রয়োজন হয়, তাহলে সেই মেয়েটা কি করবে? না আছে লেখাপড়া, না আছে জব, কি করবে? তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটা ছেলের চাইতে একটা মেয়েকে স্বাবলম্বী করাটা খুব বেশি জরুরি। হ্যাঁ, কেন বলছি এই কথাটা, যে আজকের এই জীবন গল্প আপনারা যদি পুরোটুকু শোনেন তাহলে বুঝতে পারবেন। জি বলেন, তারপর কি হলো? ক্লাস 8-এর কথা বলছিলাম, আপনি পালিয়ে থাকতেন। হ্যাঁ, তো আমি পায়ে থাকতাম। তো ফাইনালি যখন তাদের সাথে বিয়ের কথা তো পুরো পাকাপোক্ত হয়ে গেছে, তো আমার যেদিন বিয়ে হবে তার 3 দিন আগে আমি 3 দিন আগে, হ্যাঁ 3 দিন আগে আমি পাশের বাসা একটা ভাড়িটা তাদের রুমে গিয়ে ঘরে গিয়ে আমি পালিয়ে ছিলাম। বাসায় সব আমাকে খুঁজে করতেছে, কেন ছেলের ফ্যামিলি আসছে আমাকে দেখার জন্য। আমার ওই ভাইটা মামি বলতেছে কি, সে তো বুঝতে পারেনি যে আমার বিয়ের পর আমার লাইফটা কি হবে, বা যে ছেলে আমাকে বিয়ে করতেছে সে তো আমাকে বিয়ে করার জন্য আসে নাই। সে আসছে দেখছে যে ঢাকায় বাড়ি আছে স্থানীয়, বিয়ে করার পর যদি আমি এখানে একটু একটা থাকার জায়গা পাই, বসে বসে খেতে পারি, সে এই লোভে কিন্তু আমাকে বিয়ে করছে। তুমি এখানে থেকে যে কষ্ট করতেছো, হ্যাঁ এই সারাদিন বাসার কাজ করতেছো, রান্না টান্না বাসার কাজ, কুয়া থেকে পানি তুলে, তখন আমাদের কল ছিল না, কুয়া থেকে পানি, কুয়া ছিল আর টিপ কল ছিল, টাইম মতো পানি আসতো 2 বেলা। তা আমার সেই সকাল ভোরবেলা উঠে কুয়া থেকে পানি তুলতে হতো, তুলে কাপড় চোপড় ধুতে হতো। আমার 9 মামা ছিল, 9 মামা আর আমার আম্মা একজন, তো তাদের এই কাজ সব কিছু আমার করতো। তখন তারা কেউ বিয়ে করেনি, শুধু বড় মামা বিয়ে করেছিল। তো ওই মামি আমাকে বললো, এক কাজ করো, যেহেতু বিয়ের জন্য কি দিতেছে, আর ছেলেও অনেক দেখলাম সুন্দর টুন্দর, গার্মেন্টসের সুপারভাইজার, তুই বিয়ে করে ফেলা। তাই আমি বললাম যে আমি বিয়ে করবো, আমি এখন ছোটো, আমি ক্লাস 8-এ পড়ি, হ্যাঁ বিয়ে করে আমি যাবো, আমার ওখানে আমি কীভাবে থাকবো? হ্যাঁ আমি ওখানে কী করবো? আমার এই বুঝ ক্ষমতা ছিল না যে ক্লাস 8-এ পড়ি, বিয়ে করবো, বিয়ের পর আবার কেমনি কী হবে। তখন আমাকে মামি বুঝলো যে না তুমি করো, 1-2 বছর পর যখন তুমি বড় আছো তখন তুমি সংসার জিনিসটা কি বুঝতে পারবা। তো তারপর আমার মা আমাকে টর্চারি করলো, বিয়ের জন্য আমাকে মারধর করলো। বিয়ে না করলে, এখন না করলে তোর কে খাওয়াইবো, কে পড়াইবো, নুরি ভৈরা তোর কতদিন তোর খাওয়া মহেন্দ্রের বাসা, এই দুনিয়ার কথা কিছু আমাকে টর্চারিং, মানসিকভাবে শারীরিকভাবে টর্চারিং করলো। তো করার পর আমার যে নানু, আমার সৎ আম্মার যে আমার মা, সে অনেক ভালো ছিল, আমাকে আদর করতো। সে আমাকে বললো তুই এখান থেকে পালা যা, আমাকে বললো যে হয়তো বিয়ে কর, নাহলে তুই পালা যা, আচ্ছা 2টা যে কোনো একটা কর, তুই পালে গিয়ে মানুষের বাসাকে কাজ করে খা, তুই ভালো থাকতে পারবি। কেন তুই তো এখান থেকে কাজই করতেছিস, তুই তো কাজ না করে খাচ্ছিস না, তুই এখান থেকে পালা যা। তখন আমি বললাম যে না, আমি পালায় কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো? হ্যাঁ আমি একটু বড় হতাম তাহলে আমি পালায় যেতে পারতাম, এখন তো পালায় আমি কোথাও কারো এখানে থাকতে পারবো না। হ্যাঁ পরে এটা বললাম। তো এক পর্যায়ে শারীরিকভাবে আমাকে টর্চার করাতে পর আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। ছেলের বয়স কত ছিল ওই সময়? তখন সে ম্যাচুর ছিল। সে ম্যাচিউর ছিল, আপনি ক্লাস 8-এ পড়েন। হ্যাঁ ম্যাচুর ছিলাম, তো আমাকে বিয়ে দিয়ে দিল। আমরা দেখি যে একটা মেয়েকে যখন দর্শন করে একবার, একটা মেয়েকে রেপ করা হয় কিন্তু একবার, প্রতিবার কিন্তু একটা মানুষ কিন্তু একটা মেয়েকে প্রতিদিন কিন্তু রেপ করে না। কিন্তু আমরা দেখে আসতেছি যে বিয়ের পর, হ্যাঁ বিয়ের পর হাজব্যান্ডের একটা ওয়াইফের প্রতি সব কিছুই কিন্তু অধিকার থাকে, সেটা শারীরিক মানুষের সব কিছুই, ফিজিক্যালিভাবে সব কিছু অধিকার থাকে। কিন্তু এটাকে আমরা কিন্তু কখনো দেখতে পারছি যে বিয়ের পর যখন একটা হাজব্যান্ড তার ওয়াইফকে জোরপূর্বক প্রতিনিয়ত তাকে রেপ করা হচ্ছে, তাহলে এটা কি রেপ করা বলতেছে না? এটা কি তার ইচ্ছাকৃত হবে, কি তার সাংসারিক লাইফের একটা পার্ট? আমরা কি বলতে চাচ্ছি? আপনি কেন বলছেন? প্রথমতে আমার নানু বলছে যে তুমি চলে যাও, এখন তো ছোট মানুষ, সময় হোক। হ্যাঁ তো সে চলে গেছে, চলে যাওয়ার পর 15 দিন পর আসছে আমার হাজব্যান্ড, আসার পর আমাদের রুম দিছে থাকার জন্য। তো আমি ওখান থেকে ভয় পালায় বের হয়ে আসছি। বের হয়ে এসে আমাদের কুয়ার পাড়ে কুয়া ছিল, কুয়ার কর্নারে গাছ ছিল, গাছের চিপায় আমি বসছিলাম। তখন থেকে আমার সাথে আমাকে মারধর করে আমাকে আমার ঘরে নিয়ে আসছে। হ্যাঁ নিয়ে আসা তোমাকে আমার ওই হাজব্যান্ডের আমার হাজব্যান্ড রুমে আমাকে দিল। তো সে জোরপূর্বকভাবে আমাকে টর্চারিং করলো। তা আমি অনেক কান্না করলাম, আমি চিল্লাচিল্লি করলাম। পাশের রুমে আমার আম্মা থাকে, সে কিন্তু আমার শব্দ শুনতে পাচ্ছে, আমি আম্মাকে ডাক দিচ্ছিলাম, হ্যাঁ যে আম্মা তুমি আসো, আমাকে সে মারতেছে। আমি বললাম যে আম্মা আমাকে সে মারতেছে, তুমি এই রুমে আসো। তো সে শুনতে পাচ্ছে, হ্যাঁ আসতেছে না। তো আমার নানু আমাকে বকা দিতেছে যে মেয়েটাকে তো শেষ করে ফেললি, অ্যাটলিস্ট 1টা বছর তো সময় নেওয়া উচিত ছিল। হ্যাঁ একটু ম্যাচুর হতো, একটু বুঝে হতো, তাহলে একটু নিজেকে প্রিপেয়ার করতে পারতো।
তো যাই হোক, তা আমার বলছে বিয়ে দিছে, ছেলে কি চেহারা দেখে পানি খাবে নাকি, ওর এখন অধিকার আছে না, ওর ওয়াইফ না, বউ না, এখন ও যেমন ত্যাগ করুক, এখন আমাদের কি। এর আগ পর্যন্ত আপনার সঙ্গে বসে এগুলো নিয়ে কেউ ডিসকাস করা, কেউ সুন্দর করে বোঝানো যে মা সংসার জীবনটা এরকম এরকম। প্রথম কথা হচ্ছে যে ক্লাস 8-এর পড়ুয়া একটা মেয়েকে তো বিয়ে দিতেই পারে না, এটা রাষ্ট্রীয় আইন অনুযায়ীও তো নাই, এবং এটা তো আমাদের জায়গা থেকে এটা একবারে অ্যাকসেপ্টেবল না। কিন্তু অনেক সময় এই বয়সে বিয়ে হলেও আমরা শুনেছি সেই প্রাচীন সময়ে যে এরকম বিয়ে হলে তো বোঝানো হয়, মানে পরিবারের কেউ না কেউ তো বোঝায় যে বিয়ে সম্পর্কটা এরকম, একটা ছেলের সাথে সম্পর্কটা এরকম। এগুলো কেউ কখনো আপনাকে বুঝিয়েছে? হ্যাঁ, আমাকে যখন প্রথম রাতের কথা যেটা বললাম, ওর পরে সে সপ্তাহ আসতো আমার হাজব্যান্ড আমাদের বাসায়। 4 মাস আমি এখানেই ছিলাম, আমার এখানে ছিলাম, এবং 4 মাস এখানে আসা যাওয়া করছে। তো যখন আসতো আমাকে প্রতিটা নিয়ত যখন আমাকে টর্চার এভাবে করা হতো, আমি গিয়ে কান্না করতাম নানুর কাছে যে তার কাছ থেকে আমাকে নিয়ে কি রেহাই দাও, আমি পারতেছি না, আমার অসহ্য লাগতেছে, আমি অনেক কষ্ট পাচ্ছি, হ্যাঁ আমি থাকবো না, আমি সত্যি পালে যাবো। আমার নানুকে আমি এটা বলতাম। তখন আমার নানু নিজে কান্না করে বলতো যে দেখো তোমার অনেক কম বয়সে বিয়ে দিছি, ক্লাস 8-এ তুমি পড়ো, ছোট বুঝি, কিন্তু আমাদেরও একটা সময় অনেক ছোটকালে বিয়ে দিছে, আমাকে সংসার করছি না, আমার নানু এটা বলছে, আমাকে সংসার করছি না, এখন দেখো আমাদের 9-9টা ছেলে, আমার নানু এটা আমাকে বলছে। এটা বলার পর আমি কান্না করে, আমি আর ওখানে আমার বলার মতো কোনো ভাষা ছিল না, বলার কিছু থাকে না, এই কথা বলার পরে আসলে কিছু থাকে না। আম্মা যাকে আমি এটা বলবো, সে তো তাকে বলার মতো কোনো আমার ওয়েবই নাই, কি বলবো তাকে, আর সে তো নিজে আমাকে সেখানে ফেলে দিচ্ছে। তো যাই হোক, এখন আমি মেনে নিয়েছি ঠিক আছে, আমার এইটা এখন লাইফ, কি করা। তো 4 মাস থাকলাম, 4 মাস পর আমাকে এখান থেকে তারা তুলে দিছে মিরপুরে একটা বাসা ভাড়া করে। ছেলেটা কি করতো, আপনার হাজবেন্ড তখন কি করতো? বিয়ের আগে সে বলছে যে গার্মেন্টসের সুপারভাইজার। আচ্ছা। কিন্তু যখন 4 মাস পর আমাকে তুলে দেওয়ার পর সে একটা আলাদা বাসা ভাড়া নেয়। তখন ওই সময় বাসা ভাড়ার দাম ছিল মাত্র 1200 টাকা, 1000 টাকা এক মাস বাসা ভাড়া নেওয়ার পর। বাসা যখন 1 মাস ওখানে থাকলাম তার সাথে, তখন আমি জানতে পারলাম যে সে সুপারভাইজার না, সে সামান্য একটা গার্মেন্টসের প্যান্ট যে তৈরি করে, শার্ট প্যান্ট, সেই ওয়ার্কার। হ্যাঁ, ওয়ার্কার। তারপর এখন এটা আমার মেনে নিলাম, কারণ আমি তাকে যদি ছেড়ে যদি আমি আমার মার কাছে চলে যাই, আমার সে একই কষ্ট। হ্যাঁ, তো কি করা, কিছু করার ছিল না। তো আমি তার সাথে আমি সংসার চালিয়ে গেলাম। তো এইভাবে আমি এখানে প্রায় 5 মাস আমি মিরপুর তার সাথে ভাড়া ছিলাম। একটা পর্যায়ে সে আমাকে বলো যে চলো ড্যামরা যাবো, ড্যামরা গিয়ে বাসা ভাড়া নিব। তখন আমি বললাম কেন, আপনি ড্যামরা গিয়ে বাসা ভাড়া কেন নেবেন? তখন বললো ড্যামরা বাসা ভাড়ার দাম কম, আমার যে স্যালারি আমি এখানে থাকতে পারবো না, সেটা বললো। হ্যাঁ, তার মাসে বেতন ছিল 7,000 টাকা। 7,000 টাকা, আমার বাসা ভাড়া ছিল 1,000 টাকা, আর খাওয়া দাওয়া এইভাবে আমার প্রায় দেখা যায় 5,000 টাকা লেগে যেত। তো সে আমাকে মিথ্যা কথা বললো, সে কিন্তু আমাকে মিথ্যাতে বলছে। হ্যাঁ, তার বেতন আরো বেশি ছিল, তো মিথ্যাতে বলছে। আমি বললাম ঠিক আছে আমি ড্যামরা যাবো। তো আমি তার সাথে ড্যামরা চলে গেলাম। ড্যামরা চলে যাবার ড্যামরা ওখানে বাসা ভাড়া নিল, সে ওখানে থাকলাম। তো ড্যামরা যাওয়ার পরে সে জব করে সপ্তাহে যে টাকাটা পায়, আর তখন যে গার্মেন্টসে ছিল যে সাপ্তাহিক টাকা পেতো। সে কাজ করার পর আর কি যতগুলো মাল সেলাই করার পর ওইটা হিসাব করে তাকে সপ্তাহে টাকা দিয়ে দিত। সে মাসকে একটা কোনো টাকা নিত না। তো সে সপ্তাহে টাকা নিয়ে কি করতো, আমাকে প্রতিদিন আমাকে 60 টাকা করে দিত বাজারের খরচ, বাসায় কি চাল ডাল এভরিথিং সবকিছু মিলে। আর তখন 60 টাকার তো মূল্যটা ওরকমই ছিল, তো দিত। আমি ওভাবে আমার কষ্ট হতো, আমি চালিয়ে নিতাম। তো আমি যে বাসায় ভাড়া ছিলাম সেখানে দোতলা বাড়িরা ছিল। হ্যাঁ, তো ও যখন দিনে থাকতো না, আমি তার বাসায় কাজ করতাম। কেন সে ঠিক মতো টাকা পয়সা দিত না। হ্যাঁ, সে সপ্তাহে কাজ করে টাকা পয়সা যা পেতো আমাকে 120 টাকা দিয়ে সে দেশে চলে যেত। আচ্ছা, দেশে গিয়ে সে টাকা পয়সা তার ফ্যামিলিকে দিয়ে আবার সে ঢাকা আসতো। আর এই 1 সপ্তাহ যে আমি না খেয়ে থাকতাম, আমার কি অবস্থা তার কোনো খবর নাই। হ্যাঁ, তো আমার দোতলার যে বাড়িরা সে আমাকে আদর করতো, আমাকে অনেক আদর করতো। আমি তার বাসায় কাজ করতাম, তার বাসায় থাকতাম। এই একটা সপ্তাহ কাজ করতাম। আবার যখন সে আসতো আবার তখন আমি ওইভাবেই করতাম। তো এইভাবে আমার সময় দিন পার হতে লাগলো। আর এর মধ্যে আমাকে তো যখন আমি বলতাম যে আপনি আমাকে এইভাবে 60 টাকা 70 টাকা করে বাজার খরচ দেন, আমার তো হচ্ছে না, আমি কীভাবে চলবো? 1-2টা মানুষ কি 3 ভাবে খাওয়া দাওয়া হয়, চলে? হ্যাঁ, আমার তো কাপড় চোপড় লাগে, এটা আমাকে তো আপনি কিনে দিচ্ছেন না। আমাকে অমুকে টমুকে আমাকে এটা দিচ্ছে, আমি সেলাই করে পড়তেছি। আপনার কি মনে হয় না যে আমি তো আপনার সম্মান, আপনার ইজ্জত এটা রক্ষা করার দায়িত্ব তো আপনার? সে বলছে আমি পারতেছি না, কি করব? তোমার মার কাছে যাও, তোমার বাবার কাছে গিয়ে চাও। সে আমাকে কথা বলতো। তো বললে আমি যখন উত্তর দিতাম তখন আমাকে গায়ে হাত দিত, মারধর করতো। তো এইভাবে করার পর একটা পর্যায়ে আমি যখন একদিন সে দেশ থেকে গেল, আমি যাওয়ার সময় আমি তাকে বললাম যে আমি খুব অসুস্থ, আমাকে হসপিটালে ভর্তি করা দরকার।
আমার জ্বরের পাশে আমার প্রচণ্ড পেন করে, হ্যাঁ তলপেটে প্রচণ্ড পেন করে। আমার হাসবেন্ড বলতে কথা, সে কী করলো, আমাকে অনেক জোরে একটা কি এখানে একটা ঘুষা আর কি বুকের মধ্যে ঘুষে দিয়ে আমাকে ফেলে ফেলছে। আমি অজ্ঞান হয়ে গেছি। তখন সে চলে গেছে দেশে। আশেপাশে যে ভাইটা তারা আসতে আমাকে পানিতে আমার সুস্থ করছে। তো বাড়িলা আর কি খালামা তারা খুব রাগারাগি করতেছে যে এত ছোট বাচ্চাটাকে মেয়েটাকে বিয়ে দিছে, আর তার পরে মেয়েটা এত টর্চারিং সহ্য করতেছে, কেন কী হবে। তখন আমি যখন জ্ঞান আসলো আমাকে তারা সুস্থ করলো, তখন আমি বললাম যে আমি যে তাকে ফেলে যে আমি আমার কাছে যাবো বা বাবার কাছে, আমার আপন বলতে কেউ নাই। এখন একটাই করতে পারি, আমি তাকে ফেলে গিয়ে আমি একা আমারই করতে হবে। এখন আমি একা আমি কোথায় যাবো কি। আর তখন আমি এমন একটা ছিলাম যে আমি দিন দিনে কোনো কিছুই চিনতাম বা বুঝতাম না। আমি ছোট থেকে ঘরের ভিতরে মানুষ, আমি বাইরে মুখটা তেমন একটা দেখি নাই, বাইরে সাথে মিশি নাই যে আমার সেইটা থাকবে। সে এক সপ্তাহ পর আসবে, এক সপ্তাহ পর আসবে এই কথা বলে সে গেল, আর তার কোনো খবর নেই। তার আর কোনো খবর নেই। 10 দিন 12 দিন 1 মাস হয়ে গেছে, তার আর কোনো খবর নেই। তাকে ফোন দিয়ে পাচ্ছি না, তার ফোন নাম্বার বন্ধ আমার হাজব্যান্ডের। তখন আমি আমার দেওয়ারে আমার ফোন দিলাম, সে বলছে আমি জানি না ভাই কোথায়। কিন্তু তার কিন্তু জানে তার ভাই কোথায়, এবং তার ভাই ইচ্ছে করে পলাতক হয়েছে যেন আমি আমার বাবা আমার কাছে যাই, গিয়ে আমি টাকা পয়সা চাই যে আমার জামাইকে দেওয়ার জন্য। হ্যাঁ জামাইকে দেওয়ার জন্য সে 4টা মেশিন কিনবে টেলের দোকান দেওয়ার জন্য। এটার জন্য তারা প্ল্যান করছে। এই কথা আমি শুনতে পারলাম আমার বড় ভাসুরের ওয়াইফের কাছ থেকে, যে দেখো এমন তারা প্ল্যান করছে, ইচ্ছা করে পলাতক হয়েছে যেন তুমি তোমার ফ্যামিলির কাছে তুমি এটা করার জন্য। তখন আমি 1 মাস হয়ে গেছে, আমি তো আমার খাওয়া দাওয়া আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ওই খালামের বাসায় কাজ করে 1 মাস পার করলাম। 1 মাস পার করার পরে আমি আমার নানুকে মামাদেরকে ফোন দিয়ে জানালাম এই ব্যাপার। তখন তারা বললো যাচ্ছে ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি। তখন আমার মামারা টাকা পয়সা বাসার মালপত্রগুলো নিয়ে আসছে করে তাদের বাসায় নিয়ে আসছে। আমি আবার তাদের বাসায় চলে আসার পর এখন দিন যাচ্ছে, দিনের পর দিন আমার 1 দিন 2 দিনে আমার মা তো আমার প্রতি প্রচণ্ড আর কি ঝগড়া টর্চারিং, দুনিয়ার কথা গালাগালি করতেছে আমারে, জামাইয়ের ভাত খাইতে পারলাম না, হ্যান ত্যান এইভাবে আমাকে সে করতেছে, জামাইয়ের ফালাতে এসে পড়তে দুনিয়ারই করতেছে। আর তার একটা কথা যে আমি খারাপ ভালো না, হ্যাঁ আমার হাজব্যান্ড অনেক ভালো, সেটা বলতেছে। তাদের এই কথা শোনার পর আমি ভিতরে একটা তিক্ততা কাজ করতেছে, একটা কষ্ট করতেছে, না থাক আমি মার্গো থেকে তার কাছে চলে যাই। হ্যাঁ এখানে আমার মারধর খেতে হচ্ছে, এখানে তাদের কাজ করার পরও মারধর খাচ্ছি। তারা যদি একটা কাজে বোয়া রাখতো তাদের তো বেতন দিয়ে রাখতে হতো, তাই না? 3 বেলা খাবার যদি বেতন দিত না, তো সেক্ষেত্রে আমি সেটা তো করতেছি, তাহলে কেন তাদের এত কথা শুনবো? তাহলে যাই হোক আমি আমার স্বামীর ঘরে চলে যাই, গিয়ে তার মারধর খেয়ে অ্যাটলিস্ট আমি কোণে পড়ে থাকি। আমি এটাকে বেটার মনে করছিলাম। আমি তখন আমি তাকে খোঁজা শুরু করলাম। আমি গুলিস্তান আসলাম, বংশান আসলাম, আর কি বিভিন্ন যেখানে সে কাজ করতো। হ্যাঁ আমি করে আমি তাকে খুঁজে তাকে কোথায় গেছে। তখন তার সাথে একজন কাজ করতো, তার মধ্যে জানতে পারলাম যে সে বংশালে কাজ করতেছে। বংশালীকে আমি তাকে পাইছি। পাওয়ার পর আমি বললাম যে আমাকে ভেবে আপনাকে ফালা রাখছেন, হ্যাঁ আমি কোথায় আছি, কি খাচ্ছি না খাচ্ছি, হ্যাঁ এটা কি না। তখন সে বললো যে তুমি তো আমার কাছ থেকে 40,000 টাকা নিয়ে আসো, আমি মেশিন কিনবো 4টা। হ্যাঁ আমি বললাম সে আমাকে দিবে না। এখন আমি কি করবো, মানে যৌতুক চাই এটা। তো এই করার পর সে আমার সাথে সংসার করবে না, 40,000 টাকা দিতে সে বলতেছে। বলার পর তো আমি সেখান থেকে তার যে মালিক সে জব করতো, সেই মালিক এবার সে শুনলো হিস্টোরি। তো মালিক এসে আমার হাজব্যান্ডকে ধমকি দিল, এবং এক পরে তার গায়ে চরম আসছে। একটা মেয়ের সাথে তো টাকা লোভে সংসার করতেছ, টাকা লোভে তাকে বিয়ে করছো, হ্যাঁ এখন তোর আমি বললাম তুই এখন এই মেয়ে নিয়ে বাসা বাড়ি নিবি আজকের মধ্যে। ওর আমার হাজব্যান্ডের মালিক তাকে ধমকি দিলে বলো যদি বাসা বানা তোর 3 মাসের বেতন তোকে দিব না। আচ্ছা তখন সে কালীগঞ্জে আমার ভাসুর থাকতো, সে ওখান থেকে চলে আসছে ঢাকা, কালীগঞ্জে বাসা ভাড়া নিল। তো আমার হাজব্যান্ডের যে মালিক সে কালীগঞ্জে থাকতো ভাড়া, এবং সে এক কথা বলে সে আর কি আমার একটা দায়িত্ব নিয়ে বাসটা ওখানে ভাড়া নিতে বলছে, যেন সে ওখানে যদি আমাকে টর্চারিং করে আমি তাকে জানাতে পারি। আচ্ছা আচ্ছা। এবং আমাকে বলছে যে আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, ও তোমার যদি কোনো রকম কোনো সমস্যা করে তুমি আমাকে বলবা, হ্যাঁ এটা বলছে। তো কালীগঞ্জে বাসা ভাড়া নিল, এখন থাকার পর ওই যেমন আমাকে খরচ দিত তেমনই খরচ দিল, ওই দেশে যাওয়া ওরকমই চলতেছে। কিন্তু শারীরিক যে টর্চারিংটা একটু কমে আসছে, হ্যাঁ ওই তার মালিকের ভয় দেখানো কমে আসছে। কমে আসার পর হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে যাই। এটা হওয়ার পর তখন আমি ওখানে যে ভাইটা ছিল আমি বললাম যে মামি দেখেন আমার এমন এই সমস্যা হচ্ছে, কেন হতে যায় না, আমার একটু ডাক্তার থেকে নিয়ে যাবেন কিনা। তখন বলছে তোমার তো মেবি তুমি
কনসেপ্ট করছে। আচ্ছা, তো বিয়ের কয় বছর পরের ঘটনা এটা? এটা আমার বিয়ে প্রায় 1.5 বছর পর। চিন্তা করেন কি পরিমাণ রিস্ক, এত আন্ডার এজ একটা বাচ্চা, সংসার, এবং সেখানে ওনার যখন এইরকম একটা কনসিভ মোমেন্ট, সেটার বয়স খুব বেশি হলে 14 থেকে 15, যেটা তো একেবারেই মেডিকেল সায়েন্সের জায়গা থেকে ভেরি ডেঞ্জার পিরিয়ড। বলেন তারপর? তো আমাকে তার মৃত্যু হতে পারে। হ্যাঁ, আমাকে ডাক্তার কাছে সে ওই খালা নিয়ে গেল এবং তার টাকা দিয়ে সে আমাকে ওখানে টেস্ট করে দেখলো যে আমি কনসিভ করছি। তো আমার হাজব্যান্ড রাতে আসলে আমি তাকে বললাম তাকে এটা, হ্যাঁ, সে আমাকে বলছে বাচ্চা নষ্ট করার জন্য। বাচ্চা রাখবে না, সে রাখবে না, নষ্ট করার জন্য। আপনার এই বাচ্চাই সেই বাচ্চা? জি। ও জানে এই গল্পগুলো, সব জানে? ওকে, বলেন তারপর। তো আমার হাজব্যান্ড বাচ্চা নিবে না, তো এ নিয়ে রাত্রে অনেক ঝগড়াঝাটি হয়েছে এবং সে আমাকে মারছে। ঝাড়ু ছিল আমার পাশে, ঝাড়ু দিয়ে আমাকে কথা কথা গায়ে হাত তুলতো। হ্যাঁ, কথা ঝাড়ু দিয়ে বাইটে দিছে বাচ্চা নষ্ট করার জন্য, হ্যান ত্যান। তো সকালে ওই ভাইটা খালামাকে বললাম, তারাও 5 মেয়ে ছিল। ওই খালামাকে অনেক আদর করতো, ভালো মন্দ যাই রান্না করতো। সে আমাকে তো দেখা যায় আমাকে না খেয়ে রাখতো, আমাকে দিত, আমি তার বাসায় গিয়ে খেতে আমি করতাম। তো খালা বলো কি, তুমি বাচ্চাটা নাও, তোমার যদি কষ্ট হয় ঠিক আছে, বয়স কম, কষ্ট হয় তুমি নাও। এমন হতে পারে যে বাচ্চাটা হওয়ার পর তোমার হাজবেন্ড ভালো হয়ে যেতে পারে। বাচ্চার মুখের দিকে তাকায়, মোস্ট কমন থট ইন আওয়ার সোসাইটি। এটা বললো। তখন আমার বুঝ ক্ষমতা এতটুকু ছিল যে সে যেটা বলবে সেটাই শুনছি। শোনার পর আমারও মনে হলো যে আসলে তো বাচ্চাটা যদি হয় এটা তো তার নিজের রক্ত, নিজের সন্তান, তাই না? আমি নাহলে পরের মেয়ে, সে আমাকে টর্চার করতেছে, মারতেছে, নির্যাতন করতেছে। যাই হোক, আমার প্রতি হয়তো মা নাই, যখন একটা বেবি আসবে সেটা তো তার নিজের সন্তানকে তো সে ফেলে দিতে পারবে না। তখন হয়তো হতে পারে সন্তানের ভালোবাসা মায় সে ঠিক হয়ে যেতে পারে, একটা ভালো একটা লাইফ আমরা পার করতে পারি। এই চিন্তাটা আমিও করলাম যখন আমাকে খালামা বুঝেলো, তখন আমি বাচ্চাটা নিয়ে নিলাম। তো বাচ্চাটা নেওয়ার পর 1 মাস 2 মাস তো ডাক্তার আমাকে, যখন ডাক্তার কাছে যায়, সে বলে আপনার শরীর অনেক উইক, দুর্বল, আপনার খেতে হবে ঠিক মতো, আপনার বেবি সমস্যা হবে। কিন্তু আমাকে যে পরিমাণে আর কি টাকা দিত, সে মানে আমি দেখা যায় 2 বেলা আমি খেতে পারতাম না ঠিক মতো। আমি ওই খালামণির বাসায়, খালার ঘরে গিয়ে খেতাম, বাইরের গিয়ে খেতাম। এবং আমাদের ওই বাসার সামনে একটা দোকান ছিল, স্টোরের দোকান। তো ওই দোকান থেকে 17টা কিনতাম, ওখান থেকে কি শুকনা যাইটি কিনতাম, 100 টাকার মধ্যে সব কিছু কেনাকাটা করে রান্না করতাম। তো তার ছোট বোন ছিল ক্যান্সারে মারা গেছে। তার ছোট বোন নাকি দেখতেছে আমার মতো আর কি, ওই ভাই বলতো। তো সেই জন্য আমাকে সে অনেক আদর করতো। যখন সে দেখতে পেলো যে আমি কনসেপ্ট করছি, আমার বেবি পেটে 4 মাস, তখন আমাকে আমার চেহারা শুকানো শুরু করলো খাওয়া দাওয়ার অভাবে। হ্যাঁ, এক পর্যায়ে পুরো শরীর আমার ক্যালসিয়াম নষ্ট হয়ে গেছে। তখন সে ভাইয়া বলতো যে আমি তো তোকে বোনের মতোই ভালোবাসি, তোর যেটা খেতে মন চাইবে দুধ ডিম আমি প্রতিদিন সন্ধ্যাবেলা তোর বাসায় পাঠিয়ে দেবো। এই কি ছিল আপনার পাশের এলাকার? হ্যাঁ, দোকানে, হ্যাঁ, স্টোর দোকান। হ্যাঁ, ওনার দোকান ছিল। হ্যাঁ, আচ্ছা, পাঠিয়ে দিব। হ্যাঁ, আমার যে বোনটা মারা গেছে সেই বোনটার যদি হতো, আমি ওর জন্য করতাম না। তাই আমার বোনের সাথে তোর চেহারা অনেক মিলে, তো তুই তোর বোন। আমি প্রতিদিন সন্ধ্যা, ছোট মানুষ তো সবাই পাশ থেকে সহযোগিতা, হ্যাঁ, আমাকে সবাই আদর করতো। হ্যাঁ, আর আমি একটু হাসি খুশি ছিলাম, তো অনেক চঞ্চল ছিলাম তখন। আমি এখনো এরকমই তাই করতো। তো প্রতিদিন সন্ধ্যা হলে কি করতো, ওই ভাইয়া বড় বড় কলার ফানা দুধ বাসা পাশে দিত, তা আমি খাইতাম। তারপর সবাই সবাই আমাকে করতো, সবাই আদর করতো, খাইতাম। তো এইভাবে আমার বেবিটা প্রায় 5 মাস হয়ে আসলো। তারপর তো একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ড একটু সন্ধ্যার দিকে চলে আসছে বাসায়। তো সন্ধ্যার দিকে চলে আসার পর দেখছে বাসায় ওয়াটারপ্রুফ দুধ, ডিম, তারপর কলা, এগুলো এত কোত্থেকে, আমি টাকা পাইলাম কোত্থেকে? তো আমাকে প্রশ্ন করলাম, বললাম যে ভাই আমাকে দিছে। হ্যাঁ, টাকা পাইছো কোত্থেকে তুই করে বলতেছে? আমি বললাম যে ভাই আমাকে প্রতিদিনই দেয়। আমি বললাম যে ভাইয়া প্রতিদিনে দেয় আমাকে কেন? ও যখন একটা গালি দিল, তাকে গালি দিয়ে বললো যে ও কেন যেটা সন্দেহ করতে, হ্যাঁ দিবে। হ্যাঁ, তো আমি এই কথা বলার পর সে আমার সাথে ঝগড়া প্রায় 3টা পর্যন্ত, 3 মাস ঝগড়া। আমি কনসেপ্ট, তখন আমি 5 মাসের বেবি আমার পেটে, সে আমাকে হাত তোলার পর এক পর্যায়ে রাত যখন 4টা বাজে, আমি খাটে ঘুমাচ্ছি, আমার পেটে পেন করা শুরু হয়েছে। তা আমি ওকে হাত দিয়ে ধাক্কা দিচ্ছি, বলতেছে আমাকে তুমি হসপিটালে ভর্তি করো, আমার প্রচণ্ড পেন করতেছে, আমার খুব খারাপ লাগতেছে, ইভেন আমার ব্লিডিং পড়তেছে। আমাকে যে মারধর করছে, আমাকে ধাক্কা দিচ্ছে, আমি অটোপের ওখানে গিয়ে পড়ছিলাম। অটোপের ওখানে পড়ার পর আমার আর কি পেটের বাম সাইডে আমি ব্যথা পেয়েছি। তো ওকে আমি অনেক ডাক দেওয়াতে ও বিরক্ত হয়ে গেলো, আমাকে একটা লাথি মেরে খাট থেকে ফেলে দিচ্ছে। খাট থেকে ফেলে দেওয়ার পর আমি তো সেই মা করে চিলন দিলাম। তো পাশের যে ওই খালাম্মারা, তারা সেই রাত 4টার দিকে তারা গেট খুলে চলে আসছে। আমি তো সেই চিৎকার, হ্যাঁ,
তা গেট নক করতেছে, এই গেট খুল গেট খুল গেট খুল, কি হয়েছে? গেট খুলছে, পরে আমি তো মা আমাকে চিল্লাচ্ছে, আমার তো ব্লিডিং টিডিং অবস্থা খারাপ। তো তারা সাথে সাথে আমাকে হসপিটাল ভর্তি হয়েছে। উপর থেকে বাইরে এসে আমার খালু বাইরের ছেলে এসে আমার হাজব্যান্ডকে ইচ্ছা মতো মারধর করছে। মারধর করার পর আমাদের বাসায় খবর দিছে, আমার মামা আমার আম্মাকে সবাইকে জানিয়েছে ব্যাপারটা ই করছে। তো আমার নানুর আমার সৎ নানু হলো, সে আমার প্রতি মায়া ছিল। হ্যাঁ, সে বলছে আমাকে নিয়ে আসার পর জন্য, যেহেতু এখন আমার বেবিটা পেটে, হ্যাঁ আমাকে এখন এখানে নিয়ে আসার দরকার। তো আমি 2 দিন হসপিটালে ভর্তি ছিলাম। হসপিটাল ভর্তি হওয়ার পর তারা আমাকে মিরপুর নিয়ে আসলো। চলে আসবো, আমার নানু বলছে তুমি এখানে আসবে না, তুমি সপ্তাহে এসে ওকে দেখা যাবা আর ও খরচ দিয়ে যাবা, যেহেতু ওর এখন ডবল খরচ, ওরটা বেবি পেটে, ওর সব কিছু দরকার, ট্রিটমেন্ট ডাক্তার সব কিছু দরকার। আমার নানু এটা বলছে। 3-4 সপ্তাহ সে দিছে টাকা পয়সা, 1 সপ্তাহ 2,000, 1 সপ্তাহ 3,000 করে দিচ্ছে আমার ট্রিটমেন্টের জন্য, খাওয়ার জন্য। 3 সপ্তাহ যাওয়ার পর আর তার কোনো আসারও খবর না, কোনো খবর নাই। ঠিক আছে, তো এইভাবে আমার বেবি হওয়ার যখন সময় হয়ে আসবে, বেবি হওয়ার সময় 1 মাস আগে যখন আমি ডাক্তার কাছে ট্রিটমেন্ট করতে যাই, তখন আল্ট্রাসাউন্ড করার পর ডাক্তার আমার নানুকে আমার আম্মাকে বলতেছে বাচ্চা আর কি মানসিকভাবে যে শারীরিকভাবে মানুষের টর্চার অনেক হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চা ভিতরে ভালো সুস্থ আছে এবং বাচ্চা যখন হওয়ার সময় ডেটটা, তখন ওর কোনো ব্যথা হবে না, ওকে কিন্তু ইমার্জেন্সি সিজার করতে হবে। কেন ব্যথা হবে না কেন? এটা ব্যথা হওয়ার, আমার বাচ্চা পেটে বড় হয়ে গেছিল। ওকে, 3.5 পাউন্ডের হয়েছিল। তো বাচ্চা বড় হয়েছিল, তো ওর ডেলিভারি ডেট তো ফেব্রুয়ারি 18 তারিখে। ব্যথা হবে না, কোনো ব্যথাটা হবে না। এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি। তাহলে চিন্তা করে দেখেন, এরকম একটা কেস, এরকম একটা বাল্যবিবাহ যদি গ্রামের প্রত্যন্ত একটা এলাকায় হয়, সেখানে যাদের ডাক্তারের কাছে যাওয়ার মতো অতটা ফ্যাসিলিটি নাই, তাহলে এটা কি ছিল? এই কেসটা কি ছিল? মেডিকেল সায়েন্স বলে এটা নিশ্চিত মৃত্যু, যদিও জন্ম মৃত্যু সবকিছু আল্লাহর হাতে, কিন্তু আমাদেরকে তো আল্লাহ কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সেগুলো তো ব্যবহার করার জায়গা আমাদের আছে। ওনার ডাক্তার বলছে কমপ্লিকেসি হবে, কমপ্লিকেসি জায়গাটা হচ্ছে উনি পেইন ফিল করতে পারবে না। তো পেইন ফিল করতে না পারলে তো আপনি বুঝবেন না যে বাচ্চা কখন আসতেছে। তো সেই জায়গাটায় যদি গ্রামের একটা সাধারণ মেয়ে যদি এরকম হতো, যারা এই সুযোগগুলো নাই, ফ্যাসিলিটিগুলো নাই, তার মানে সে নিশ্চিত ডেথ। এই জন্য দেখেন বাল্যবিবাহ কতটা ভয়ানক হতে পারে। জি, তারপর বেবি আমাকে হসপিটালে আর কি বেবি হওয়ার 5 দিন আগে ডাক্তার যেটা বললো সেটা হলো যে পেন হবে না। ওর ডেটটা হলো ফেব্রুয়ারি 18 তারিখে। তো 18-17 তারিখের মধ্যে ওকে সিজার করতে হবে। যদি না করেন তাহলে ভিতরে বাচ্চা দেখা যায় পায়খানা করে দিতে পারে, কিন্তু বাচ্চা খুব বেশ বড় হয়ে গেছে, পায়খানা করে বাচ্চা যদি পায়খানাটা খেয়ে ফেলে বাচ্চা মারা যাবে, আর সাথে সাথে মারও সমস্যা হবে। তো এটা বললো। তো বল ঠিক আছে। তো ডাক্তার নিয়ে আসছে। তো বাসাতে আমি ওই অবস্থায় আমার বেবি পেরে থাকা অবস্থায় আমি বাসায় কাজ করছি, তাদের কাজ রান্না টানা। তো একদিন দুপুর দিকে আমি মাছ ভাজতেছিলাম, ওই সময়টা হঠাৎ করে আমার তলপেটে একটু হালকা পেন করছে আর কি, চিনতে বসছে আর কি, ওরকম জোরে না, যেটা আমি আর কি সহ্য করতে পারবো না, হালকা নর্মালি। তো আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে আসলাম, আসার পর আবার কাজ করতেছি। তো আমি এই করে দেখা, আমি 20 মিনিটের মধ্যে প্রায় 6-7 বার ওয়াশরুম থেকে যেতেছি। তো আমার মেজমামি এটা ফলো করলো যে কি ব্যাপার, ও একটা মাছ ভাজতে গিয়ে এতবার ওয়াশরুমে গেছে, কি হয়েছে ওর? তো মামি সে বলতেছে, কি রে তুই প্রায় 10-12 বার ওয়াশরুম থেকে আসলে গেলে তোর কী সমস্যা? আমি বললাম যে আমার সমস্যা হচ্ছে, কেমন যেন লাগছে ভিতরে, আর কেমন যেন লাগছে, সুস্থ আছি কিন্তু আমার চাপটা বেশি আসতেছে। তো বললো যে তোকে তো হসপিটালে ভর্তি করার দরকার। হ্যাঁ, ভর্তি করা দরকার, তো তুই চল। আমার বলছে না, আমার হসপিটাল কেন ভর্তি করবো, আমার কোনো কিছু হয় নাই, আমার তো পেটে ব্যথা করতেছে না তো। হ্যাঁ, আমি এই কথা বললাম, পেট ব্যথা করতেছে না তো, জাস্ট একটু ওয়াশরুমে চাপ আসতেছে বারবারে, আমি কথা বললাম। তো মামি আমাকে ধুমিতে বলে চল। তা আমাদের বাসার পাশে সরকারি হসপিটাল ছিল। হ্যাঁ, আগে থেকে আমার ওখানে কাগজপত্র সব কিছু করছিলাম। তো মামি আমি বললাম যে রিক্সা যেতে পারবো না, হাইটে যেতে পারবো, আমাকে হেঁটে নিয়ে চলো। তা বাসায় যে অবস্থায় ছিলাম সে অবস্থা আমাকে ওখানে আমি গেলাম হসপিটালে, যার সাথে সাথে আমাকে যখন ডাক্তার আমাকে চেক আপ করলো, চেক আপ করার সাথে সাথে পুরো বেডে আর কি ও পেটের ভিতরে পায়খানা করেছে, পায়খানা করার পর পুরো বেড পুরো ভরে গেছে। হ্যাঁ, ওই সময় আমি অজ্ঞান হয়ে গেছি। তখন ডাক্তার বললো ইমার্জেন্সি অপারেশন করতে হবে, নাহলে বাচ্চা পেটে মারা যাবে, বাচ্চা পেটে পায়খানা করে দিছে, মারা যাবে, আপনার অনেক দেরি করে ফেলছেন। হ্যাঁ, দেরি করে ফেলছেন। তো মামি আমার নানুর সাথে আমার সাথে আলোচনা করতেছে যে ও তো আসতে চাইতেছে না, ওই এরকম হ্যান ত্যান বল আর কি। তো তারপর আমাকে সিজার রুমে নিয়ে গেলো, তখন ওর বাবাকে আর কি খবর দেওয়া হলো, হ্যাঁ সে আসবে না, হ্যাঁ আসবে না। তো আসবে না, পরে আমাকে অপারেশন করা হলো, করার পর আমার বেবি হলো।
বেবিটাকে নিয়ে গেল বিয়ে থেকে, আমাকে পুরো কমপ্লিট করে আমাকে আবার বিজয় এসে আবার শোয়ালো। তখন বেবি আমার নানুর হাতে ছিল, সবাই ছিল। তো যখন বেবিটাকে আমি দেখলাম, আমার বেবি সে শিশু বাচ্চা, সে বাচ্চাটাকে দেখার পর আমি প্রচুর পরিমাণে কান্না করলাম। কান্না করার পর তখন আমার মনে হলো যে আমার লাইফের কোনো কষ্ট নাই। হ্যাঁ, আর তখন আমি বেবির চেহারা দেখে এত এই জিনিসটা ফিল করতেছি যে আমার বেবিটা হওয়ার আগ পর্যন্ত যে আমি ছোটো থেকে এই পর্যন্ত যে কষ্ট পাইছি, হ্যাঁ, মনে হয় না যে এই কষ্টগুলো আমার কোনো কষ্ট ছিল। আমি সব কিছু ভুলে গেছি, মনে হচ্ছে যে আমি নতুন একটা আর কি জন্ম নিলাম ওর সাথে সাথে। হ্যাঁ, তখন আমি দেখলাম যে এইটাই আমার সব কিছু, ও ছাড়া আমার কিছু না। হ্যাঁ, তখন আমি এটা চিন্তা করে ই করলাম যে আমি ওকে দেখার পর এতটাই হচ্ছে, তাহলে ওর বাবা যদি ওকে দেখে তাহলে ওর বাবা তো ভালো হয়ে যাবে, অনেক খুশি হবে, অনেক খুশি হবে, এত সুন্দর। আর হসপিটাল প্রত্যেকটা মানুষ বলতেছে কি মেয়ে আর কি বাচ্চা হয়েছে। হ্যাঁ, কাগর পেটে কমলা, যেটা আর কি সবাই বলে বলে করে হাসি করতেছে। আমি অনেক কালো ছিলাম আর একটু মোটা টাটা ছিলাম। তো আমার বেবিটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সবাই এটাই করতেছে। তো আমার মামা মিষ্টি টিষ্টি নিয়ে হসপিটাল সবাই খাওয়াচ্ছে, খুশি খেলা। তো আমার যে সৎমা আমার বেবিটাকে দেখার পরেও সে তার ভিতরে একটা মায়া আসছে। হ্যাঁ, সেও একটু তার মনটা আল্লাহ তাআলা নরম করে দিছে তাকে বেবিটাকে দেখার পর। তো যাই হোক, আমি হসপিটালে 7 দিন ভর্তি ছিলাম। 8 দিনের মাথায় আমাকে বাসায় নিয়ে আসলো। তো নিয়ে আসার পর আমার হাজব্যান্ড আসে নাই, তাকে খবর দেওয়া হলো। আমার বেবি যখন 21 দিন বয়স তখন আসছে সে, তখন আসছে। হ্যাঁ, 2-3টা জামা নিয়ে আসছে, আয়না বেবিকে দেখতে আসছে। দেখে এসে বলে কি আমি এখনই রাতে চলে যাবো, আমার গাজীপুরে আমি চাকরি করি, আমি যেতে না যাই, আমার চাকরি চলে যাবো। আসলে একটা বাহানা, সে আর কি ছুটতে চাচ্ছে, এমন অবস্থা। তো আমার নানি তাকে অনেক বকাঝকা করলো। তো সে বেবিকে দেখে সে চলে গেল। তো তখন আমার ভিতরে আরও খারাপ কাজ করলো যে কি ব্যাপার, সে একটা থাকলো না, সে বেবিকে ভেবে আধা ঘন্টা দেখে চলে গেল। 2টা জামা নিয়ে এসা 200 টাকা দিয়ে 2টা জামা সে আর কি পরের মতো দেখে সে চলে গেল, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো আমার বেবিকে নিয়ে আমি আমার এখানে থাকলাম। তো আমার বেবি যখন 1 মাস বয়স, 1 মাস পর হয়ে গেল। তো আমার হাজব্যান্ডকে আমি অনেক নক করি, ফোন দিয়ে, সে আসে না। হ্যাঁ, আমি এখন এই বাচ্চা নিয়ে আমি কোথায় থাকবো, কোথায় ভাড়া নেব, সে যা বলছে কোথায় ভাড়া নেব। হ্যাঁ, আমাকে থাকার একটা রুম দিতে কও তোমার নানিরে। আমার নানি তো রুম টুম 5-6টা রুম তারা সে ভাড়া দিত, ওই ভাড়াতে আমার নানু চলতো। তাই আমি বললাম যে সে কেন থাকার রুম দিবে, তুমি তো এমন না তোমার হাত পা ভাঙা, তুমি চাকরি করতেছো, মাসে টাকা ইনকাম করতেছো, তাহলে কেন? আর তোমার সন্তান কারজন তো পালবে না, তোমারটা তোমারই করতে হবে। আমি ফোনে বলতাম, সে আমাকে ফোনে দুনিয়ায় গালাগালি করে ফোন কেটে দিছে। কেটে দেওয়ার পর না আমার কাছে খুব খারাপ লাগলো যে কে ব্যক্তিটা কি এরকমই থাকবে। তখন আমি তাকে আরও সুযোগ দিলাম যে দেখি, আরেকটু দেখি, সময় নেই, যদি ভালো হয় কিনা। তো আমার বেবি 2 মাস হয়ে গেল। 2 মাস পর তখন আমার আমার আম্মা রাগারাগি করতেছে আমাকে যাওয়ার জন্য, আমার হাজব্যান্ডের সাথে রুম ভাড়া নেওয়ার জন্য। তো তার তো কোনো খবর নেই, সে তো লাপাতা। তখন আমার নানিকে বললাম কি, নানি আমাকে ওই বাসায় তোমাদের যে টিনের একটা রুম আছে ছোটো, টাঙ্কির উপরে একটা বড় টাঙ্কি ছিল। হ্যাঁ, টাঙ্কির উপর একটা রুম ছিল, টিনের রুম, স্বামী স্ত্রীর ভাড়া দিত। তখন ওই রুমটা খালি ছিল। তখন আমি আমার নানিকে বললাম কি, আচ্ছা নানি আমার ওই রুমটা তুমি ভাড়া দিবা, আমি ওই রুমে থাকি। তুই ভাড়া দিবি করতে? হ্যাঁ, তোর জামার তো কোনো খবর না, তোর জামাই তো ফালাতে গেছে গা। হ্যাঁ, তো এই বাচ্চা নিয়ে তুই থাকবি, তো রুম ভাড়া দিবে কি, আর খাবি কি করবি কি? তাই আমি বললাম যে আচ্ছা আপাতত আমাকে থাকার জায়গাটা একটু দাও, আমি দেখি কী করা যায়। তো আমাকে ওই নানি রুমটা দিল 700 টাকা ভাড়া। তো আমাদের ওই বাসায় বড় একটা ফ্যাক্টরি ছিল, গোডাউন, আমার নানু ভাড়া ছিল। ওই গোডাউনের মধ্যে 30 জন ছিল, শ্রমিক ছিল। ওই গোডাউনে জিন্সের প্যান্টে যে পিঞ্চ করা হয়, হ্যাঁ, ওগুলার কাজ হইতো। তো ওই যে গোডাউন যে 20-30 জন যে মানুষ যে কি খাওয়া দাওয়া করতো, তারা হোটেলে গিয়ে খাইতো, কেউ মেসে গিয়ে খাইতো, দূরে দূরে, তাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হতো। তা আমি করতাম সন্ধ্যার পরে বা দিনে গোডাউনের সামনে দাঁড়িতাম। তো এক পর্যায়ে তাদের সাথে কথা বলতে বলতে, হ্যাঁ, তখন আমার এটা বলতাম যে আমার মেয়েকে নিয়ে, মেয়ের দুধ নাই, খাবার নাই, বা আমার খাইতে কষ্ট। তো এক কাজ করেন, আমাকে কিছু টাকা পয়সা দেন, 5-6 টাকা দেন, আমি আপনাদের সবাইকে খাওয়াই, যেটা মাসটা আমাকে দিতে পারবো, যদি আমি ঘর ভাড়া দিতে পারবো, আমার মেয়েকে দুধ চিনিও খাওয়াতে পারবো, আমিও নিজে চলতে পারবো। তখন বলে ঠিক আছে, মালিকের সাথে কথা বলো। তো মালিকের সাথে আমি কথা বললাম। কথা বলার পর ওখানে একটা কর্মচারী ছিল, সে অনেক ভালো ছিল, সে আমাকে হেল্প করলো এই কাজে। তো বলে যে আপনি একটু বাচ্চা নিয়ে, তো আপনি এত মাসে রান্না করতে পারবেন না। ঠিক আছে, রান্না করেন, কিন্তু বাজারে যাওয়া আসা আপনার জন্য অনেক কষ্ট করে যায়। এই বাচ্চা রেখে যাবেন কার কাছে, এটা বলো। আর আপনার টাঙ্কির উপরে ঘর, বাচ্চা ছোট, কখন কি দুর্ঘটনা ঘটে বলা যায় না।
এটা বলো। তো তখন আমি ওই লোকজনের রান্না। 3টা 4টা 5টা এমন করে করে আমি তাদের রান্না করা ম্যাচ খাওয়ানো শুরু করলাম। মানে আপনার এই বাচ্চা কোলে নিয়ে আপনি এগুলো করতেন? তখন তো 2 মাস ছিল, তখন তো আর তুরতুর করতে পারতো না, শুয়ে রাখতাম, ঘুমে যেত, আমি নিচে বসা। আমি একটা বেবি হলে যে বাবা মাকে কি পরিমাণ সময় দিতে হয়, বাবার কথা নয় বাদই দিলাম, আমাদের সামাজিকতায় বাবারা অতটা ভূমিকা রাখেন না, কিন্তু একটা যার বেবি হয় তিনি কি পরিমাণ এনগেজ হয়ে যান, এটা আসলে চোখের সামনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, যার হয়নি, যে ফ্যামিলিতে হয়নি, পুরো লাইফটাই এনগেজ হয়ে যায় ওই বাচ্চাটাকে ঘিরে, এবং নট ফর সার্টেন টাইম, 2, 4, 5 বছর, 7 বছর নিজের কোনো জীবন থাকে না। তো এটা আসলে এই জন্যই বলে না যে আসলে মায়ের ঋণ আসলে কখনো শোধ হবার না। এবং সেই অবস্থায় এই ভদ্রমহিলা এতগুলো লোকের রান্নাবান্না করছে, কারণ দেখেন এই বাচ্চাটা যখন বড় হচ্ছে 6 মাস 8 মাস থেকে সে হামাগুড়ি দেওয়া শিখবে, হামাগুড়ি তো বোধহয় আরও তার আগে থেকে শেখে, তো এই হামাগুড়ি দেওয়া অবস্থায় বাচ্চারা কিন্তু খুবই চোখে চোখে রাখতে হয়। তো এই অবস্থায় সে বাচ্চাকে চোখে রাখবে নাকি এতগুলো মানুষের রান্নাবান্না করবে? এটা কিন্তু আসলে ফ্যামিলির জন্য রান্না না, এটা আবার এক ধরনের বিজনেস। তো রান্নাবান্না খারাপ হলে সে বিজনেসও থাকবে না। তো বোঝেন অবস্থা। এবং ক্লাস 8-এ থাকা অবস্থায় মহিলার বিয়ে হয়ে গেছে। ছোটো ছোটো বিষয়গুলো যদি খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো যদি খুব ভালো করে আমরা অবজার্ভ করি তাহলে এটা একটা যুদ্ধের মতো। বলেন তারপর। তো আমি এরকম 5 জন 6 জন 7 জন এভাবে করে আমি আস্তে আস্তে লোক বাড়ানো শুরু করলাম। হ্যাঁ, তো আমি খাওয়াচ্ছি, বাসায় আমার রুমে আসা 6-7 জন খেয়ে যায় এবং বাটি ভরে ভরে তারা ভাত নিয়ে যায়। হ্যাঁ, আর যে ভাইয়ের কথা বললাম সে আমাকে হেল্প করতেছে, সে বাজারটা মাঝে মধ্যে করে দেয়। এবং আমি সন্ধ্যে হলে ভাইটার কাছে বলতাম যে বাচ্চাটাকে একটু দেখেন, দেখলাম 1 ঘন্টা আমি একটু বাজার করে আসি। আমি 1 ঘন্টার মধ্যে যাইতাম, আমার বাসার সাথে 1 নম্বর বাজার ছিল। হ্যাঁ, গিয়ে আমি বাজার করে আসতাম। আসলে সেই আবার রাতের কুটা রান্না বান্না, আমার দেখা যায় রাত, আমার ঘুমাতে ঘুমাতে রাত 2টা বাজতো। হ্যাঁ, আর এই পাশে বাচ্চার খাওয়া দাওয়া, বাচ্চার কাজ সম্পূর্ণ সব আমার কিছু করতে হতো। এই করতে করতে আমার বাচ্চার বয়স 6 মাস আমি পার করলাম। আর আমার বাচ্চার দুধ চিনি কিনে দিতে হতো। হ্যাঁ, সব কিছু আমার এর মধ্যে হতো। তো 6 মাস পার করলাম। একদিন আমি 7 জন ছেলেকে বাসায় রুমে খাওয়াচ্ছি। তো 6 মাস যখন আমার বাচ্চার বয়স, আমার বাচ্চা 4 মাস গিয়ে 5 মাস পর তখনই হাঁপ কাটা শুরু করলো, তুতো করে টাঙ্কির উপরে চলে যায়। হ্যাঁ, টাঙ্কিটা একদিন তো টাঙ্কির গিয়ে সামনে, মুখের সামনে গিয়ে আল্লাহ রহমত করছে যে আর দেখা যায় আধা হাতের জন্য আমার বাচ্চা পড়ে না, আমার বাচ্চা সেখানে মারা যেত। টাঙ্কি মানে কিসের টাঙ্কি? এটা পানির টাঙ্কি। ও, পানির টাঙ্কির ওপরে ছিল আপনার ঘর? হ্যাঁ, এটা পানির টাঙ্কি। হ্যাঁ, টাঙ্কির ওই পাশে আমার একটা রুম ছিল। হ্যাঁ, আমি রুম থেকে বেরোয় টাঙ্কিটা পার হয়ে নিচে নামতাম। আচ্ছা আচ্ছা। আমি আমার সামনে আরো কয়েকটা ভাড়াটে রুম ছিল, রান্নাঘর ছিল, আর পাশে গোসলখানা ছিল, টাঙ্কির ওই পাশে হাতে বাম দিয়ে এভাবে। তো আমি যখন তাদেরকে ভাত খাওয়াচ্ছি আর টিফিন ভাত পড়ছে, তখন আমার বাচ্চাকে আমি ভিতরে রুমে বসে আমি খেলনা দিয়ে করতেছি, তো খেলতেছে। ওর মধ্যে আমার এক মামা আসছে। হ্যাঁ, আমার বাচ্চাটাকে নেওয়ার জন্য কুলো করে নিয়ে বাইরে ঘুরতে নিয়ে যাবে আর কি। তো খুব আর কি একটু সুন্দর টুন্দর ছিল, বিকেল হলে নিয়ে যেত। তো আমার মামা জানতো না যে আমি এরকম রান্না টান্না করে সবাইকে খাওয়াই বা আমার জামাইয়ের এই সমস্যা। হ্যাঁ, কারণ আমি তো তাদেরকে তো সমস্যা অনেকবারই বলছি, তারা আমার কোনো হেল্প করে নাই, আমি কী করবো আর। হ্যাঁ, তো এর জন্য আমি তাদেরকে আর কোনো কিছু বলি না, আমি আমার মতো করে আমি আমার বাচ্চাটাকে আমি ফিরছি আমরা। এই তো আমার এইভাবে আমার 3টা বছর পার হয়ে গেল। আমার এই কর্মজীবন করতে করতে। এই 3 বছর আপনার হাজবেন্ডের সাপোর্ট কেমন ছিল? না, ও আর ছিল না, ওর আর কোনো দেখার সাথে কোনো কিছু ছিল না। মানে আপনি একা একাই এই মেস খাওয়াতেন? হ্যাঁ, আর আপনার বাচ্চাকে মানুষ করতেন? হ্যাঁ, মাঝখানে আমার মেয়ের বয়স যখন 2 বছর 1.5 বছর, তখন আমি যখন সবাইকে খাওয়াচ্ছি রুমে, আমার মামা এসে দেখা আমার নানুর কাছে গিয়ে বলে যে জামাই থাকতে পরপুরুষেরকে ভাত বাইরে খাওয়ানো মানে গেরি করা এক কথা, সেই কথা বলো। তার এই কথা শোনার পর আমি প্রচুর পরিমাণে কানো করলাম যে তারা কেউ আপনাকে এসে 1 টাকা দিয়ে সাহায্য করছে না, কিন্তু কথা বলার সময় সবাইকে পাওয়া যাচ্ছে। সবাই, এটা আমাদের সামাজিকতার আরেকটা বিষয়। হ্যাঁ, তখন আমি আর কি আমার বাসায় ভাইচার সাহেব আলোচনা করলাম যে কেউ আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করবে না। হ্যাঁ, কেউ আমার বাচ্চাকে একটা দুধের ডিব্বা কিনে দেবে না। তখন আমি বাসা ছেড়ে দিছি। সেখানে একটা জিনিস খেয়াল রাখেন, ক্লাস 8 পাস এই ভদ্রমহিলা কি করবে, কোন প্রতিষ্ঠানে গিয়ে কাজ করবে? যদি আপনি বলেন যে গার্মেন্টসে গিয়ে কাজ করতে পারে, বাচ্চাটা কার কাছে রেখে যাবে? তাহলে উনি কি বেঁচে থাকবেন? ওনার কি বাঁচার অধিকার নাই? তাহলে সিচুয়েশনটা ক্রিয়েট করে দিচ্ছে পরিবার আর সমাজ, রেসপন্সিবিলিটি সমস্ত যাচ্ছে এই মহিলাটার কাছে। মানে এটা কী ধরনের মানসিকতা? ওকে, তারপর তখন আমি বাসাটা ছেড়ে আমি অন্য একটা বাসা নিলাম এক রুমে। তো ওই যে ভাই আমাকে হেল্প করতেছে, ওই যে যাদের রান্না করতেছে, সে একজন যার কথা বললাম মাঝখানে ভাইয়া, সেই আর কি বাসা আসে খাবার টাবার নিয়ে যায়, বক্সে ভরে দিয়ে নিয়ে যায়। এবার আমার বাচ্চার বয়সটা 3 বছর 3.5 বছর হয়ে গেল। তো এরপর হঠাৎ করে আমার
হঠাৎ করে আমার তলপেটে প্রচুর পরিমাণে পেন করতো। হ্যাঁ, আমি ব্যথা ওষুধ খেয়ে আমি প্রায় 6 মাস পার করলাম। তারপর হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, আমাকে হসপিটালে নিয়ে যায়, ওই যাদেরকে ম্যাচ খায় তারাই আমাকে ধরে টেরে নিয়ে যায়। গিয়ে ডাক্তার দেখানো হলো, ডাক্তার মহিলাটা বললো আমার জ্বরের পাশে টিউমার হয়েছে। আমার ইমার্জেন্সি যদি আমি অপারেশন আজকের মতো না করা হয় তাহলে আমার এটা ক্যান্সারের লক্ষণ, ক্যান্সারে দেখা দেবে। তখন আমার কাছে তো আটানা পয়সা নাই, আমি কীভাবে আমার অপারেশন করবো? তখন ওই ভাইয়া ওখানে তো 30-40 জন শ্রমিক কাজ করতো, সবার কাছ থেকে 500, 1000 এভাবে করে 30,000 টাকা এক করে তারা আমাকে অপারেশন করেছে এবং তারা আমাকে দেখছে, তারাই সুস্থ করেছে। হ্যাঁ। তো তারপর আমি 3 দিন পর আমি বাসায় আসি, আর ওখানে যে বাসায় ভাড়া থাকে ওখানে বেহার এক মহিলা ছিল, আমার বাচ্চাকে এই 2 দিন সে দেখছে করছে। তো তখন আমার মেয়ের বয়স 3 বছর। হ্যাঁ, আমি মাত্র ওকে না প্লেতে ভর্তি করেছি, তুরতুরে যায় গিয়ে স্কুলে চলে আসে, বাসার সাথে স্কুল ছিল। তো এর মধ্যে হঠাৎ করে আমার আমার একটা ফোন আসলো দেশের বাড়ি থেকে। আচ্ছা, ফোন আসলো, আমি রিসিভ করলাম, কে আপনি কাকে চান হ্যান তেন। তখন কি হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক একেবারে নাই, কোনো যোগাযোগ, মানে কোনো যোগাযোগ নাই, ডিভোর্স হয়নি কিন্তু কোনো যোগাযোগই নাই। আমি তো একটা পর্যায়ে ভাবছিলাম যে সে মারা গেছে। এরকমই আমি যেহেতু 1 মাস পর লাপাতাই, কারণ সে তার বাচ্চার জন্য তো একদিন আসবে দেখা করার জন্য, যে দেখে বাচ্চাটা কত বড় হয়েছে কেমন। এই যে সে যে বাচ্চাকে 3 মাস বয়সে রেখে গেছে, এরপর তার কোনো খবর নাই। তা আমি ভাবছি সে হয়তো মারাই গেছে। হ্যাঁ, আপনি নিজে থেকে খোঁজ করেন নাই কোথাও? আমি নিজে থেকে এর জন্য খোঁজ করি নাই যে সে তো আমাকে আমার বাচ্চাকে দেখবে না, আমাকে টর্চারিং করবে, আমি যদি মারা যাই আমার বাচ্চার কি হবে। আচ্ছা, ওকে, যাই হোক, তারপর যেটাই হোক না কেন ওনাদের মধ্যে যোগাযোগ ছিল না 3 বছর যখন বাচ্চার বয়স, তার মানে আপনি এটা বোঝেন যে প্রায় 2.5 থেকে 3 বছর ওনাদের মধ্যে কোনো কমিউনিকেশন নাই। হ্যাঁ, বলেন তারপর। তো তখন আমি ওই রংনামা থেকে ফোন আসার পর তার সাথে আমি কথা বললাম। তো আমি বললাম আপনাকে চেনাই ভেবে কথা বলার পর সে বললো আপনার কি ফেসবুক আছে কিনা। তখন জন্য আমি তো ফেসবুক চালাই না, আমি ফেসবুক কিটা চালাবো, আমার তো বাচ্চা মোবাইল। হ্যাঁ, তখন সে বললো যে আচ্ছা আমি একটা নাম দিয়ে আপনাকে ফেসবুক খুলে দিই, আপনি আমার সাথে কথা চেঁচামেচি করেন, আমরা পরিচয় হই। তো তখন ও সৌদিতে থাকতো, দাম্মামে থাকতো সৌদিতে। তো আমি যে তার সাথে ফেসবুকে কথা বলবো কি দিয়ে, আমার তো কিছু ছিল না তখন। তো পাশে বাসায় যে কম্পিউটার ছিল তাদের কম্পিউটার গিয়ে আমি ফেসবুকে তার সাথে হ্যালো চ্যাটিং করতে করতে প্রায় 4 মাস কথা বলতাম করতাম। তো একদিন সে আমাকে আর কি প্রপোজ করে রিলেশন করার জন্য, ফ্রেন্ডশিপ থেকে রিলেশন। তখন আমি বললাম যে আমার তো সব কিছুই তুমি জানো, আমার বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স 3 বছর, আমি ম্যারিড, আমার হাজব্যান্ডও কিন্তু মারা গেছে কি না তা যাই না, তো আমি কীভাবে আমি রিলেশনে জড়াবো। আর আমার বাচ্চা দেখে তো তোমার ফ্যামিলি কখনো মেনে নিবে না, আমার বন্ধু আছে, বন্ধুই থাকি, আমি এটা বললাম। তা বলো যে না, হ্যাঁ এই বাচ্চা আমার। ও বলো যে এই বাচ্চা আমার, আমি এখন থেকে ওর বাবা। হ্যাঁ, তুমি ওকে বলবা যে তোমার বাবা বিদেশ থাকতো, আমি যখন দেশে আসবো তখন পরিচয় করে দিবা যে তোমার পাপা এটা, আমাকে ও বলছে। আমি বললাম যে এটা হয় না। ও বলছে যে হ্যাঁ আমি এটাই করবো, আমি সব কিছু দিনে তোমার সাথে আমি সম্পর্ক করবো। এরপর দেখে যে না আমাকে সিমে ফোন অনবর, আমি তখন ফেসবুকটা সব বন্ধ করে দিচ্ছি, যোগাযোগ না করতে পারে আমার সাথে। দেখে সিমে অনবর ফোন দিতেছে, এরপর প্রায় 1 মাস ফোনের উপর ফোন আমাকে করছে। তখন আমি নিজেকে একটু সুযোগ দিলাম যে দেখি, আর তখনই আমি একটু ফিল করলাম তার প্রতি আমার ভালো লাগে, আমার একটা কাজ করছে। হ্যাঁ, তখন এক পর্যায়ে আমি সম্পর্ক জড়িত হয়ে যাই। হ্যাঁ, এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি, তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। তখন সে আমাকে বললো যে তুমি আর এই রান্না টানা বাদ দাও, ম্যাচ খাও না, বাদ দিয়ে দাও। তখন বললাম এগুলো বাদ দিলে আমি চলবো কীভাবে, বাচ্চাকে কে বাসা বাড়ি দেবে, আমি দিব সব কিছু, তোমার যা খরচ লাগে আমি দিব। তো ওর সাথে আমার দীর্ঘ 7 বছর সম্পর্ক ছিল। এই 7টা বছর আমার বাচ্চার খরচ, আমার খাবার দেওয়া, বাচ্চা খাবার, ঘর ভাড়া 7টা বছরও চালাইছে। আচ্ছা, 7 বছর ওনার সঙ্গে আপনার দেখা হয়েছে? ওর সাথে সম্পর্ক 2 বছর পর দেশে আসছে। আচ্ছা, হ্যাঁ, দেশে এসে দেখা করছে, দেখা করে 1 মাস ছিল ওর দেশের বাড়ি চাঁদপুর। হ্যাঁ, 1 মাস থেকে পরে আবার কাতার চলে গেছে। আচ্ছা, পরে কাতারে চলে যাওয়ার পরে আবার আসার পর আমাকে বিয়ে করছে। বিয়ে করলো আপনাকে? হ্যাঁ। কয় বছর পর বিয়ে করলো? 7 বছর পর, আমাদের সম্পর্কে 7 বছর পর বিয়ে করছে আমাকে। আচ্ছা, তো আপনার আগের হাজবেন্ডকে আপনি ডিভোর্স দেননি? হ্যাঁ, ডিভোর্সটা, হ্যাঁ বিয়ে করার আগে ডিভোর্স দিয়েছি আমি তাকে। তার মানে 10 বছর যাবত উনি লাপাত্তা, আপনার হাজবেন্ড প্রায় 10 বছর যাবত লাপাত্তা, তারপরও আপনি ডিভোর্স দেননি, যেহেতু আপনি আরেকটা সম্পর্কে যাচ্ছেন সেই কারণে আপনি ফর্মুলা তাকে ডিভোর্সটা দিলেন। হ্যাঁ, ডিভোর্সটা কি হিসেবে দিয়েছেন? আপনার হাজবেন্ডের কোন ঠিকানায় আপনি কাগজ পাঠিয়েছেন? আমার হাজবেন্ডের ফরিদপুর বাড়ি। হ্যাঁ, ওই ঠিকানাটা ছিল। তো ও যখন আমাকে দেশে আসার আগে ও তো ওর সাথে সম্পর্কটা আমার তো কাছাকাছি না, দূরে দূরে বিদেশে, এই ফোনে কথা, 24 ঘন্টা ফোনে কথা বলতাম, ভিডিওতে দেখতাম, এটাই আমাদের সম্পর্ক। হ্যাঁ, সামনাসামনি না। তো হুট করে আমি আমার মাথায় টাচ করলো, ও যে আমাকে বিয়ের কথা বলতেছে, আমার হাজবেন্ডের সাথে আমার তো ডিভোর্স হয় নাই,
আমি ডিভোর্স আমি বিয়ে করি কীভাবে, তো এই কীভাবে ডিভোর্স দিতে হয় বা কীভাবে কাগজ তুলতে, এটা আমি একটু বুঝতাম না তখন এটা। তো তখন আমি ওই আমার মামিকে বললাম, তখন বললো যে তোর যে কাজ সে বিয়ে হয়েছে ওখানে গিয়ে তোর কাবিনামা তুলতে হবে, তুলে গিয়ে তারপর সে করতে হবে, তাহলে আয় চল তোর সব কিছু আমি করে দিচ্ছি। তো যেখানে আমার কাজে সে ইয়ে হয়েছে সব কাগজপত্র তুলে সব কিছু করে আমি ওই ঠিকানার মতো আমাকে তারা বলে দিল যে এমনি এমনি করে সই দেন, এটাই করার, এভাবে আমার কাজ পাঠিয়ে দিব। পর ওই সব তারা যা বলছে সেভাবে করলাম, তখন ডিভোর্স নামার ওর দেশের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আপনারা বিয়ে করলেন তারপর? হ্যাঁ, তারপর ও দেশ আসলো। দেশ আসার পর আমরা জুলাইয়ের 3 তারিখে 2016 তারিখে আমরা 2016-তে বিয়ে করলেন। ও দেশে আসছিল মাত্র 19 দিনের জন্য। আচ্ছা, 19 দিনের জন্য আসছে। তো বিয়ে করলাম, বিয়েটাকে পর আমাকে দেশে নিয়ে গেল ওদের বাড়িতে। ওদের বাড়িতে। আর আমার মেয়ে তো তৎক্ষণাৎ তখন বড় হয়েছে। কত বছর বয়স তখন মেয়ে? তখন এখন আমার মেয়ে ক্লাস 9-এ পড়তেছে। তো এটা 3 বছর, আমার মেয়ে ম্যাচুর। 3 বছর আগের কথা। তো আমার মেয়েকে ওর আম্মাকে বললো, 5-6-এ পড়ে, চাচাতো বোনের মেয়ে, ওর মাকে বললো। মিথ্যা কথা আর কি। আচ্ছা, ওর কথা যে আমাদের যাওয়ার পর 2-3 মাস পর তোমার বিষয়টা আর কি আস্তে ধীরে বলবো, এখন গরম কিছু বলা যাবে না। আর ও ফ্যামিলির বড় সন্তান ছিল, ওর বাবা ছিল না, সংসার সম্পূর্ণ সবকিছু ওর হাতে, দায়িত্বটা সবকিছু। তো আর ও বিয়ে করতে দেরি এই জন্য করছে যে দেখো আমি আমার ফ্যামিলিকে আমি সব কিছু দিয়ে দেই, সম্পূর্ণ সব, আমার ভাইকে নিজে পায়ে দাঁড়া করে, বোন 2টাকে বিয়ে দিয়ে দেই, সম্পূর্ণ সব কিছু পর যদি আমি তোমাকে বিয়ে করার পর আমার ফ্যামিলিকে যদি বলি যে তোমার অতিথিটা, তাহলে অবশ্যই আমার ফ্যামিলি মানতে বাধ্য হবে, কারণ আমি তাদেরকে সব কিছু করে দিছি। তাহলে আমার একটা পছন্দ কি তারা মেনে নেবে না, এটাই। তো দেশে গেলাম, যার পর ওখানে থাকলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ থাকার পর আমার যখন ঢাকা আসছি, আমি যেখানে থাকতাম সে পাশে যে মামি আমার শাশুড়িকে ফোন দিয়ে সব কিছু বলে দিছে, আপনার ছেলে তো এই এই মেয়ের সাথে 7-8 বছর সম্পর্ক, সব টাকা পয়সা দিয়েছে, আপনার ছেলেকে চুষা খাইছে, লাখ লাখ টাকা খাইছে। এই কথা বললো, না জানি মেয়ে কোন জাদুটনা করছে, আপনার ছেলে মেয়ের জন্য এত কি পাগল, টাকা পয়সা সব এগিয়ে দিছে, এবং আরেকজনের বাচ্চাকেও পাল্টাছে, আমার মেয়ের কথা বললো, পাল্টাছে এবং বিয়ে করছে কিছুদিন আগে, এই কথা। তখন আমার শাশুড়ি না আমার হাজব্যান্ডকে কিছু বলে নাই। যখন 19 দিন পর দেশের বাইরে চলে গেছে কাতারে, চলে যাওয়ার পর ওকে ফোন দিয়ে ওকে টর্চারিং করতেছে, তুই আমার ছেলে আমার সাথে এত বড় প্রতারণা করলি, এত বড় মিথ্যাটা বললি। আমার শ্বশুরবাড়ির আত্মীয় যারা আছে আমার শাশুড়ি সবাইকে এটা বলে দিছে। বলে তারপর সবাই ওকে ফোন দিয়ে বলতেছে যে তুই এটা কি করছিলি, তুই এত সুন্দর একটা ছেলে, দেখতে সুন্দর কোনো কম না, আর মেয়ে তো এমন না যে সুন্দরী যে এই জন্য তুই পাগল বিয়ে সম্ভব করছো, মেয়ে তো তেমনটা না, যে তুই কি দেখা মেয়েকে এত ভালোবাসিস, কি দেখে এগুলি, আর এমনি করে কি সব আর কি এতটা কি ওকে তিক্তটা একটু খারাপ জঘন্য কথা বলতেছে, ওর মাথা ব্রেন নষ্ট হয়ে গেছে, আউট হয়ে গেছে। তখন ও বাস্তবতার সামনে আসলো, বাস্তবতার সামনে এসে যখন ও লজ্জা পাচ্ছে সবার কাছ থেকে, তখন আমি ঢাকা, তখন আমাকে ফোন দিয়ে বললো, তুমি তোমাকে অনেক ভালোবাসো, তুমি একটা কাজ করবো, আমাকে কি তুমি আমার উপরে বিশ্বাস করে তুমি দেশে যাও। আমি বললাম কেন? কিন্তু আমাকে যে দেশে পাঠাচ্ছে, ওর ফ্যামিলি ওর শুনে ওরা প্ল্যান করে রাখছে আমাকে দিয়ে ডিভোর্স দেওয়া হবে, একটা খালি স্টেপের সিগনেচার দেওয়া হবে, প্ল্যান করছে, এটা কিন্তু আমি জানি না, এটা আমার হাজব্যান্ডের সাথে কথা বলেই সব কিছুই। আর আমার হাজব্যান্ড যেমন সবসময় বলে আমি তো ডিভোর্স দিব না, তাই না, এই জন্য আমাকে মিথ্যাতে বলে যে তুমি দেশে যাও, দেশে গিয়ে যেহেতু আমার মা সব যাই নিয়ে গেছে সব কিছু, তুমি কি আমার পাটাদের মাপচা সব কিছু করে মিলটাল হইয়া আসো, যাও। তা আমি ওর উপরে বিশ্বাস করে কথাটা বিশ্বাস করলাম, চেষ্টা করার পর আমি দেশে গেছি। দেশে যাওয়ার পর আমার শ্বশুরবাড়িতে আমাকে তুলে নাই, আমি আমার কাজিনের হাজব্যান্ডের সাথে আমি আর আমার খালার সাথে গেলাম দেশে, ওর বন্ধুর বাসা আমাকে তুলছে, ওখানে গিয়ে দেখি প্রায় 10 জন পুরুষ মানুষ ছিল। তারপর এক মুরব্বি বললো যে তোমার শাশুড়ি তোমাকে মাইনে নিছে, যা হয়েছে মাইনে নিছে, এখন আমরা সবাই তোমার পক্ষে, তোমার পক্ষে, আর এর জন্য তুমি এই স্টেমে একটা সই দাও, কেন দেখা যায় তোমার জামাই থাকবো না, তোমার শাশুড়ি যদি নির্যাতন করে, সেক্ষেত্রে আমরা তোমাকে হেল্প করবো। আমাকে মিথ্যা কথা বলছে, আসলে কিন্তু আমাকে ডিভোর্সের জন্য সই দিতেছে। তা আমি তখন বুঝতে পারার পর আমি আমার হাজব্যান্ডকে ফোন দিলাম, যে বললাম যে এগুলো কী হচ্ছে, যদি আমার শাশুর সাথে মিল করানো হয় দেখেন এত লোকজন কেন, 10-12 জন পুরুষ মানুষ, এত লোক, এত ভিড়ভাড় তো দরকার নেই, তাই না, আর আমাকে তোমাদের বাসায় তুলো না আরেকজনের বাসায় কি। তখন আমার জামাই বলতেছে কি, ওরা যা বলে যাবে তুমি তেমনি করো আমাদের ভালোর জন্য। তো ও আমাকে সরাসরি বলতে পারতেছে না ব্যাপারটা, যে এই ব্যাপার, কিন্তু আমি কিন্তু এখন বুঝে গেছি। তো বুঝে যাওয়ার পর আমি আর কিছু বললাম না, আমি শুধু সইটা দেওয়ার সময় বললাম যে সইটা আমাকে কেন কিসের জন্য রাখা হচ্ছে আমি জানি,
তো যাই হোক, আমি সবার ভালোর জন্য আমি সোজা দিয়ে যাচ্ছি। তো আমি চিকিৎসা দিলাম, দিয়ে সেদিন রাতে লঞ্চে আমি উঠছি মেয়েকে নিয়ে। হ্যাঁ, তারা আমাকে একটা থাকতে দিল না। তারা আমাকে বলতেছে কি, আপনার থাকা দরকার নাই, চলে যান আজকে রাতের মতো। হ্যাঁ, আমরা নতুন করে ঢাকায় যাব, সবাই বরযাত্রীর মতো আপনাকে বউ সাজায় নিয়ে আসবো সবাই। দায় মুক্তি। বলেন তারপর। হ্যাঁ, ওখানকার যারা ছিল পুরুষরা, ওর বন্ধু বান্ধব, আবার আমার শাশুড়ি, হ্যাঁ, তো বলছে যে মা তুমি যাও গা এখন, যাওয়ার পর আমি 3-4 দিন পর আমার পোলা টাকা টোকা দিয়ে যাবো, আমরা গয়না কাছে দিয়া একটা তোমার বউ সাজা একটা সুন্দর করে করে নিয়ে যাবো, সবাই যা দেবো তুই আমার ছেলের বউ, এমনি করে। তা আমি খুব সব বুঝতে পারছি, আমি কিন্তু তাদের কথা শুনতেছি, আর ভিতরে আমি খালি হাসতেছি, আবার চোখের পানিও আর কি পড়তেছে না, এমন একটা অবস্থার মধ্যে ছিলাম। তো আমি লঞ্চে উঠলাম, তখন রাত বাজে 12টা। লঞ্চে ওঠার সাথে সাথে আমি ওকে ফোন দিয়ে বললাম, দেখো আমি তোমার ডিভোর্স নামে আমি সই দিয়ে দিয়েছি, এখন তুমি আমার কাছ থেকে রেহাই। তবে একটা কথা বলি যে তোমাকে আমি বিশ্বাস করছি, তুমি আমার জন্য করছো, আমার না আমার বাচ্চার জন্য করছো এতটা বছর, শুধু এর জন্য এদিকে তাকায় আমি তোমাকে আমার দিক দিয়ে মুক্তি দিলাম। কারণ আমি চাই না তুমি আমার জন্য দুনিয়া সবার কাছে ছোট হও, কারণ তোমার নিজের মুখের কথা, আমার লাইফের হিস্ট্রি নাকি তোমার বাসার তোমার আত্মীয়স্বজন কুত্তা সবাই জেনে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি পাও না যে তুমি সুইসাইড করে মারা যাও, তোমার নিজের মুখের কথাই। তা আমি তো জীবিত থাকা অবস্থায় আমি তোমার এতটুক ফোনটা রেখে দিছে। তো আমি লঞ্চের বাহিরে যে গ্রিল থাকে না, যে দাঁড়া ওখানে বসে থাকে, দাঁড়া থাকে, তো ওখানে আমি দাঁড়ায় আমি কান্না করতেছি, প্রচুর পরিমাণে কান্না করতেছি আর কি, যে কি হইলো আমার লাইফ, এগুলা হচ্ছে কি। আমি একটা আশা করলাম, একজনকে লাভ করলাম, এইটা মনে আমার হয়তো আমার জানা মজা ফার্স্ট ভালোবাসা ফার্স্ট বিয়ে, এইটা আমার মতে, ওইটা তো আমার একটা অন্য একটা পার্ট ছিল। তো এই করে আমি প্রচুর পরিমাণে কান্না করলাম, কান্না করতে করতে হুট করে আমি 2টা পা উঁচা করে আমি উঠলাম যে আমি এখন লাফ দিয়ে মারা যাবো, সুইসাইড করবো। মানে আপনার প্ল্যান ছিল আপনি সুইসাইড করবো। আমি পারতেছি না লোড নিতে, এত কষ্ট, এতই একটা মেয়ের লাইফে কি ভেবে হয়, তখন আমি লোড নিতে পারতেছি না। তখন আমি উঠে যে দাঁড়ালাম লাভ যখন দেওয়ার জন্য, হুট করে আমার চোখের সামনে আমার বাচ্চার যে ছোটোকালে যে যখন 2 বছর ছিল, ওর সেই ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠলো। ভেসে ওঠার পর আমি পাটা নিচে নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পর তখন আমি ওই সেই তখন প্রায় দীর্ঘ 1000 ঘন্টা আমি পানিতে তাকিয়েছিলাম আর চোখের পানি ফেলতেছিলাম যে আমি তো একটা মা। দেখেন, ভেরি ট্রাজিক। মানে 13 বছর 14 বছর বয়সে মেয়েটার বিয়ে হয়ে গেল, যখন সে বিয়ে বোঝে না, সংসার বোঝে না, প্রেম বোঝে না, এগুলো করার পরে না লাইফের এই রিয়েলিটিগুলো ফেস করা ব্যাপার আসে। তো সেরকম একটা বয়সে সংসার, বাচ্চা বোঝে না, শারীরিক সম্পর্ক বোঝে না, সেই সময়ে বাচ্চার মা, তারপরে জীবন চলতে গিয়ে এই বাচ্চাটাকে লালন পালন করতে গিয়ে অবর্ণনীয় কষ্ট, এবং জীবনে এই পর্যায়ে একটা মানুষ আসলো, তাকে সে মনের অজান্তে ভালোবেসে ফেললো, মানুষটাকে বিয়েও করলো, কিন্তু আমাদের সামাজিকতা তাকে সেই জায়গাটায় স্টাবলিশড হতে দিল না। আজকের এই গল্পটা থেকে ভয়ঙ্কর কিছু শেখার আছে। জীবন থেকে সে দায়মুক্তিও চেয়েছিল, কিন্তু সে জীবন থেকে দায়মুক্তিও নিতে পারেনি, কারণ তার সন্তান আছে। এটা একটা ভয়ঙ্কর রকম একটা স্টোরি, এবং এই ভয়ঙ্কর স্টোরি বাংলাদেশের অসংখ্য মেয়ের স্টোরি। এই একটা অ্যাঙ্গেল অনেক মেয়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে, কারণ আমি আমার জীবন গল্পে এত গল্প প্রচার করেছি এই টাইপের, মানে বর্ণনাতীত বলা চলে। তাই একটা পুরো জীবনটা স্পয়েল হয়ে গেল না এক অর্থে। একটা মূল্যবান জীবন, নিজের কোনো স্বপ্ন নাই, নিজের কোনো সিদ্ধান্ত নাই, নিজের কোনো স্বাধীনতা নাই, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নাই। কিন্তু এই ভদ্র মহিলা তার নিজের জীবনটাকে নিজের মতো করে গড়তে পারতো যদি একটা জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ না করতাম, সেটা হচ্ছে ওনার যদি ক্যারিয়ার থাকতো। আর ক্যারিয়ারের জন্য কি দরকার ছিল? শিক্ষার দরকার ছিল। সো এই জন্যই আমি বলি যে ছেলের চেয়েও মেয়েদেরকে বেশি করে শেখানো উচিত, কারণ একটা ছেলে তো গায়ে গতরে খাটতে পারে, অ্যাটলিস্ট সে সৎপথ ইনকাম করার জন্য রিক্সাওয়ালা হতে পারবে, হ্যাঁ, মানে যদি একবারে বিলো লেভেলের চিন্তা করি। কিন্তু এই মেয়েটা কী করবে বলেন? এই ভদ্রমহিলা যেখানেই যাবে পদে পদে বাধা, যেখানেই যাবে হায়নার মতো মানুষ ওত পেতে আছে, সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তো সেই জায়গাটা থেকে উনি যদি শিক্ষিত হতেন, মিনিমাম লেভেল অফ এডুকেশন যদি ওনার থাকতো, এবং উনি যদি একটা জব করতেন, ওনার যদি সলভেন্সিটুকু থাকতো, উনি যদি আয় করতে পারতেন, তাহলে ওনার লাইফটা হয়তো অন্যরকম হতো। আমি জানি এই কথাগুলোই বলতে আপনি এখানে এসেছেন, আরও কিছু কি বলতে চান শেষের দিকে এসে? শেষে এটাই বলতে চাই যে আমাদের সমাজ আমাদের অনেক ধিক্কার দেবে। সমাজ একটা মানুষের অনেক লাইফে অনেক দুঃখ কষ্ট নিয়ে তারা সমালোচনা করবে, কিন্তু তারা কিন্তু পাশে এসে দাঁড়াবে না। একটা মেয়ের অতীত নিয়ে ঘাটাঘাটি করবে, কিন্তু তারা কখনো পাশে এসে দাঁড়ায় সেই মেয়েটা লাইফটাকে ঠিক করে দিবে না। তা আমার নিজের মেয়ে কিনে টেনশন হয় না?
আপনি নিশ্চয়ই চান না যে আপনার মেয়ের জীবনটাও আপনার মতো হোক? আমি চাই না যে আমার মেয়ের জীবনটা আমার মতো হোক, কারণ যদি চাইতাম তাহলে হয়তো আমি আমার মেয়েটাকে ছেড়ে হয়তো আমি একটা বিয়ে করতে পারতাম, লাইফটা সুন্দর করতে পারতাম। আমি ছেড়ে যাইনি। যখন আমি পাটা নেমিয়ে দিলাম তখন আমি দেখলাম যে আমি একটা মা, এই বাচ্চা তো আমার। যাই হোক, আমার লাইফে যা ঘটে গেছে, আমি তখন আমার প্রচুর পরিমাণে আমি কান্না করার আমার চোখের পানি আমি মুছে ফেলে দিলাম এবং বললাম যে আমার এখন শক্ত হতে হবে। আমি যদি এখন দুর্বল হয়ে যাই, আমার বাচ্চাকে আমি বাঁচাতে পারবো না। আপনি এখন কি করেন, মানে কিছু করেন? আমি এখন চলে কিভাবে আপনার? আমার ওই যে মার কথা বললাম তার সাথে থাকি, আমি টিউশনি করি এবং আমার বাচ্চাকে চালাই, এবং তার সাথে ডিভোর্স হওয়ার পর এই 3 বছর আমি এভাবে কষ্ট করে দিন পার করছি। এটাই। কয় টাকা ইনকাম হয় আপনার টিউশনি করে? টিউশনি করে মাসে আমি 6,000 টাকা। আমার এই 6,000 টাকাতে আপনার মাস চলে? আপনার বাচ্চার লেখাপড়ার খরচ আপনার হয় না, আমার খুব প্রবলেম হয়ে যায়। এখন আমার এই মাসে 5 থেকে 6,000 টাকা দিয়ে আমার চলতেছে, বাট এভাবে আমি পারতেছি না। কিন্তু এখন আমি চাই যে আমার সাথে যেটা ঘটছে, হ্যাঁ, আমার বাচ্চার সাথে সেটা যেন না ঘটে। আমি আমার বাচ্চাটা একটা ভালো একটা লাইফ দিতে চাই, সুন্দর একটা ওকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি তৈরি করতে চাই। জবে ট্রাই করেছেন? হ্যাঁ, আমি জবের জন্য অনেক ট্রাই করেছি। আমার শিক্ষাগত যোগ্যতা না থাকার আমার জব আমাকে কেউ নেয়নি। হ্যাঁ, যাও আমি 2-1 জায়গায় 2-3 জায়গায় আমি একটু আমাকে অ্যাকসেপ্ট করছে, তারা আমাকে উল্টাপাল্টা আমাকে হিংস দিছে, যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। সেই জন্য আমি এখানে ফিরে আসছি। ওনার 35 ইয়ার্সে ওনার যে অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে ওনার জীবনটাকে আজকে এরকম করার জন্যে পরিবার দায়ী, সমাজ দায়ী। ওনার আসলে এই গ্রাফে ওনার কোনো দোষ নাই, কারণ শিক্ষাটা আসলে পরিবার থেকে দেওয়া উচিত ছিল, এবং একই সাথে ওনার অর্থনৈতিক সাপোর্টের জায়গাটাও পরিবার থেকে নিষেধ করা উচিত ছিল। অর্থনৈতিক সাপোর্টটুকু যদি না দিতে পারে, অ্যাটলিস্ট তার পড়াশোনা বা বিদ্যাটুকু অন্তত পরিবার থেকে দেওয়া উচিত ছিল, যাতে করে এই মেয়েটা আজকে নিজের পায়ে দাঁড়াতে পারে। সুতরাং আমি বারবারই আপনাদেরকে বলবো যে তিশা আজকে এসে এভাবে গণমাধ্যমকে ফেস করে আপনাদেরকে সতর্ক করে গেল। আমি বারবারই বলি যে তিশার মতো অসংখ্য মেয়ে আছে আমাদের সোসাইটিতে, অসংখ্য মেয়ে আছে, শুধুমাত্র প্রপার এডুকেশন হয়নি, এবং প্রপার এডুকেশন হয়নি বলে তারা আজকে একটা ভালো জব পাচ্ছে না, আর এরকম একটা সামাজিকভাবে একটা অকুল সমুদ্রে পড়ে মানে কোথায় যাবে কি করবে, পুরো জীবনটা একটা অনিশ্চয়তার মুখে। এবং দেখেন, শুধু তার জীবনটা না, তার সাথে তার মেয়ের জীবনটাও জড়িত। তো যে এখন ক্লাস 9-এ পড়ছে। আমি শুধু একটা কথাই বলতে চাই সবাইকে, নেভার এভার স্যাক্রিফাইস ইউর এডুকেশন। বিয়ে জীবনে আসবেই, এটা হয়তো সময় নিয়ে করলেই হবে, কিন্তু পড়াশোনা বন্ধ করবে না, বিশেষ করে মেয়েরা, কখনোই না।